জমি জাতি রাজ্যে খবরের দৌরাত্ম্য। আজকাল বছরে যত দিন তত খবর, হাটে যত লোক তত খবর, আর সব খবর সত্যি না পেলে মন শক করে। মৌনদাদের জিনিস পাওয়া যায় না, গেলে যেমন হয় তেমনই। এতকাল মঠের মাঠের খবরগুলো টিকত অনেক দিন, তার চেয়ে চুইয়ে চুইয়ে রস নিতে হতো 9 মাস 6 মাস ধরে। এখনকার খবরগুলো আসে ভিড় করে, একটা সত্য খবর আর একটা সত্য খবরকে ঠেলে নিজের জায়গা করে নেয়। কালকের খুব সত্য ছিল, আজকেরটা আজকে আরও সত্য। তবে সত্যির মধ্যে কড়া ফিকে আছে। হাটের সত্যির চাইতে গঞ্জের বাজারে সত্যি করা। গনৌরির কুরসাইলা থেকে আনা খবর আরও করা। ভলেন্টিয়ারে জিরানিয়ার থেকে আনা রামায়ণের হরফের খবর, তার ওপরে তো কথাই নেই। কাপড়ের জাপানিরা হিটলারের সঙ্গে হাত মিলিয়েছে। এবার বাঘের খেলা, জার্মানবালা, লেলে লালা, সুরযোজি মহারাজের আর বুধ ভগবানের পুজো করে জপৈনীরা। গরু টরুর গন্ডগোলের মধ্যে তারা নেই। ঠেলা বোঝাবে ইনসান আলী আর গড়িয়াকে। কাগজ দিয়ে ওরা হাওয়ায় জাহাজ তৈরি করে, রবার দিয়ে জাহাজ। জল খাইয়ে ছাড়বে টমি পল্টনকে। জলের নিচ দিয়ে একেবারে কলকাতা থেকে কুরসাইলা পৌঁছে যাবে। রাজপার ভাঙার তরফ থেকে রেলগাড়ি ভরা লোকদের যখন বিনা পয়সার পুরি তরকারি খাওয়ানো হচ্ছিল, সেই সময় একদিন কোয়ারিটোলার কাঁচা লঙ্কার গাড়িগুলো ফেরত এলো নৌরঙ্গি লালের গোলা থেকে। পূর্বী বাংলার মুল্লুক নাকি জৈপিনীরা নিয়েছে। হাটে আর কত কাঁচা লঙ্কা বিক্রি করা যায়, সব বরবাদ হলো। কিছুদিন পর শোনা যায় যে নৌরঙ্গি লালের গোলায় কাঁচা লঙ্কা বিক্রি খুলে গিয়েছে। আবার সে গনৌরি আগের খবর দিয়েছিল, সেই বলে যায় যে টিউশন মাস্টার সাহেব বখেরা তুলেছিল, দস্তরের চাইতেও বেশি চাচ্ছিল পান খেতে, তাই লঙ্কা পাঠানো বন্ধ করে দিয়েছিল নৌরঙ্গি লাল কিছুদিনের জন্য। জপৈনীরা পূর্ব বাংলা নিয়েছে না ছাই। আগেকার কাল হলে বিলটারা তাকে নিশ্চয় জিজ্ঞাসা করত, সে কটা মুখ দিয়ে কথা বলে। এখন কারো সে কথা খেয়াল হয় না। 7 জঙ্গলের লাকড়ি এক করে আটি বাঁধা সব কি সমান জলে? তবে হ্যাঁ, ভলেন্টিয়ারের খবরের সঙ্গে গনৌরি খবরের তুলনা। কিতাব দেখে বলুক তো গনৌরি কবে রামনবমী। 1 মাস আগে ভলেন্টিয়ার বলে গিয়েছে যে পরের মাস থেকে পাক্কি দিয়ে গরুর গাড়ি যেতে দেবে না। কাঁচা অংশটা নিয়েও নয়, পাক্কি দিয়ে চলবে খালি হাওয়া গাড়ি। ফৌজি সড়ক হয়েছে পাক্কি, একেবারে কামি খামাইয়া দেশ থেকে পালাবার রাস্তা করে রয়েছে সরকার পশ্চিমে। ঠিক বলেছিল কিনা ভলেন্টিয়ার? বর্ষা জিরানিয়া বাজারে কেউ পাট নিয়ে যেতে পেরেছিল? অষ্টপ্রহর ফৌজি হাওয়া গাড়ি চলেছে পাক্কিতে। এত গাড়িও কি ফৌজির ছিল? ভলেন্টিয়ার বলেছে যে জিরানিয়াতে টুরমন ফার্মের লাঙলের হাওয়া গাড়ি সারাবার আর রাখবার যে ঘর ছিল না, সেখানকার হাওয়াগাড়ি মেরামত কারখানা খুলেছে ফৌজি সরকার। একেবারে পাক্কির পশ্চিম দিকটা ভাঙা হাওয়াগাড়িতে ভরে গিয়েছে। কত ঘর তৈরি হয়েছে সেই দিকটায়, বিজলি বাতিই বসাবে। আর পূবের দিকে টুরমনের ফার্মের সিধা রেললাইনের কাছে কাঠের স্টেশন করেছে ফৌজি সাহায্য সাহেবেরা। বড় বড় চালা তুলেছে সেখানে, গরু ঘোড়া ছাগল খচ্চর ভেড়ায় ভরা। সব বেলুচি ফৌজি মুসলমান, নইলে এত কষায় আর কে হবে? অথচ মুসলমানরা চটবে বলে উটা শুয়োর রাখেনি সরকার। ফৌজি না হাতি, সহিস উর্দি পড়েছে বলে ছাগল চড়ানো রাখালকে ফৌজি বলতে পারি না। আর ফার্মের কি হাল জানেন তো ঢোরাইজি? বিলিতি ঘাস পোতা হয়েছে ওই সব জানোয়ারদের খাওয়ানোর জন্য। আর তার আবার কত যত্ন। মরণধার থেকে নলের পিচকিরি দিয়ে জল দেওয়া হচ্ছে সেই খচ্চরের খাওয়া ঘাসের জন্য। ঢোরাই জানেন যে ভলেন্টিয়ার বাজে কথা বলে না। আরও বলুক ভলেন্টিয়ার পাক্কি ধারের জায়গাগুলোর খবর, সেখানকার লোকগুলোর কথা তো কিছু বলে না। টুরমনের ফার্মের ওপরে তার মনে মনে আক্রোশ আছে। তাদের বকরহাট্টার মাঠ নষ্ট করে দিয়েছিল চিরকালের জন্য। আবার চিনেবাদামের বিচি দিতে এসেছিল সেবারে। হাওয়াগাড়ির লাঙল দিয়ে চিনেবাদাম করতে গিয়েছিল। এবার থেকে ফলবে ছাগলের নাদি। আর পাখিও কি তাহলে বদলে গেল? ক্ষেতের রং বদলালো, লোকের মন বদলালো। আজকে ছোট ছেলেটা কাল জোয়ান হয়ে উঠেছে। রোজার তাকত কমে, রোজগারের ধারা বদলায়। তাতমাদের মোড়ল গরুর গাড়ি চালায়। দুনিয়ার সব জিনিস বদলাই না কেবল পাক্কি আর রামায়ণ। এ দুটোর সঙ্গে সে নারী বাধা তার, এইগুলো চিরকাল একরকম। পাক্কির বটগাছের পাতা ঝরুক শীতে, পশ্চিম বাতাসে নতুন পাতা গজাক। বর্ষায় রাস্তার মাটি ধুয়ে যাক। রাস্তা চওড়া না, যত ইচ্ছে কামাখ্যাজি থেকেও আগে নিয়ে যাও না যদি চাও। এইসবকে সে বদলানো
বলে না। কাঁচা অংশটা দিয়েও গরুর গাড়ি যাবে না, গাড়োয়ানের গান শোনা যাবে না, রাতে লোকে ব্যবহার করতে পারবে না, ছাগল ভেড়ার কদর হবে মানুষের চাইতে বেশি, একেই বলে বদল। শিলিগুড়ি নকশাল বাড়িতে গোড়াদের জন্য শুয়োরের পাল গরু নিয়ে যাচ্ছে রোজ ডোমরা এই পথে, কিন্তু ধান নিয়ে যেতে দেবে না লোককে গরুর গাড়িতে। অদ্ভুত। ফৌজির লোক ছাড়া আর যেন লোক নেই দুনিয়াতে। কানে আসছে ভলেন্টিয়ারের কথা, থেমে থেমে দম নিয়ে নিয়ে। সৌরা, সালিমপুর, বীরসোনি, বাজিতগঞ্জ, সাতকোদারিয়া, নানা বিশ্বকান্দা মৌজার নাম নেই ফিরিস্তিতে। ভলেন্টিয়ারজির গল্প তাহলে এবার শেষ হলো। ভলেন্টিয়ার প্রতি সপ্তাহে জিরানিয়ায় থেকে মহতমাজির কাগজ নিয়ে এলে সকলে ঘিরে বসে তাকে। সব খবর বলা শেষ হয়ে যাবার পর সবাই ভলেন্টিয়ারকে বলে কাছারির নিলামি ইস্তাহারটা দেখতে। মহাত্মাজির কাগজখানা থেকে বিশ্বকান্দার নামটা নেই তো, কিন্তু বিশ্বাস নেই বাবু সাহেবের। দেখছি তো, হাজার লড়াইয়ের খবর বলো, মহাত্মাজির খবর বলো, আর জিরানিয়ার ফৌজি ছাউনির খবর বলো, এর কাছে আর কোনো কথাই নাই। জমির কাছে আবার অন্য কথা। ফৌজে বকরহাট্টা মাঠের জমি নেই, সরকার পর্যন্ত কুশির ধারের জমি নেয়। রোজগার মানেই যে জমির, ইজ্জতের সঙ্গে রোজগার জমি, আবার রোজগারের সঙ্গে ইজ্জত চাইলে আরও দরকার জমি। চাষের জমি, গরু চড়বার জমি, নিকাশের জমি, ধেনো জমি, তামাকের জমি, ভুট্টার জমি। যার আছে সে আরও চায়, আর যার কোনোদিন ছিল না সেও আজকে চায়। যাদের ছিল গিয়েছে তারা তো চাইবেই। বদলাক দুনিয়া, হয় যদি হোক রামায়ণের বদল। উদাস হয়ে উঠেছে ঢোড়াইয়ের মন একটা অজানা উৎকণ্ঠায়। দিব্য দৃষ্টি লাভ। পাখি ঢোড়াইয়ের কাছে একটা সজীব জিনিস, তার কোনো রকম সন্দেহ নেই যে পাখিটা অন্যরকম হয়ে যাচ্ছে। লোহাতে ঘুণ ধরেছে, সোনাতে মরচে পড়েছে। এ কি কলির শেষ হয়ে এলো নাকি? বাবু সাহেব কাটিয়ে নিয়েছিল পাখির ধারের অনেক আম গাছ, ফৌজির থেকে কাটিয়ে নিল সব সেগুন, শাল আর শিশু গাছগুলো। কুশি থেকে শিলিগুড়ি পর্যন্ত পাখির গাছের মৌচাকগুলো একজন পাঞ্জাবি ঠিকাদার জমা নিয়েছে। আসামে ফৌজদের জন্য মধু চালান হবে। ফৌজি হাকিমরা পাখির ধারের জমি কতদূর পর্যন্ত তাদের তা নিয়ে মাথা ঘামায় না, তাই দুধারের মাটি কাটা গর্তগুলো বাবু সাহেব ধান লাগিয়েছে। দুনিয়াটা ঠিক বদলাচ্ছে না, ভেঙে পড়ছে হুড়মুড় দুমদাম করে। এই খুঁটিগুলো এত পাতলা তা আগে জানা ছিল না। পায়ের নিচে শক্ত মাটি, তাতেও দাঁড়িয়েও যেন নিশ্চিন্তি নেই। ওই শুনতেই রাঙা আলু 9.5 টাকা মন। রোজার রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছে রাজা সরকার বাহাদুর। এতদিন ইনরধুর আড়ালে ইন্দ্রঞ্জি মহারাজের মতো ছিল 7 সমুন্দর 13 নদীর পাড়ের রাজা। সূর্যি ঠাকুরকে সেই রূপকথার রাজা রাখতেন দারোয়ান। সে দারোয়ান চোখের পলকটুকু পর্যন্ত ফেলবার হুকুম ছিল না। রাজপুত্তুর দলকুমার আর বিজা সিং এর রূপটা তবু পালাগানের সুরে আর ঢোলকের বলে ধরা পড়তো। এ রাজাকে জানবার সে উপায়টুকু ছিল না। সেই রাজা এসে গিয়েছেন কাছে, আবছা রূপটা স্পষ্ট না দেখা গেলে অনুভব করা যায়। পাখি আর পাটের দামের রাজা, কাপড় আর কেরোসিনের রাজা, মাটিতে জমিদার, হাকিম, দারোগা, ফৌজির রাজা, আকাশে হাওয়া জাহাজের রাজা, বাতাসে ফৌজি হাওয়া গাড়ির গন্ধর রাজা। রামায়ণে রকম রাজার কথা লেখা নেই, বিলাগের কথা লেখা আছে। লাডলি বাবু নিজের বৈঠকখানায় দোকানে মঞ্জুর করে দিয়েছে। অনৌখিবাবু, ইনসান আলী, আরগারিয়া আর গিধর মণ্ডল, এই 3 জনকে 15 টাকা নিয়ে নাম লেখালে তবে চিনিখোররা সেই দোকান থেকে জিনিস পেতে পারে। রামায়ণ পড়া পণ্ডিতজিও জানতো না যে ওই দোকানের নাম কন্ট্রোল। এইসব জিনিসের কথা রামায়ণে থাকে না, নিলামি ইস্তাহারওয়ালা মাস্টার সাহেবের কিতাবে। ভলেন্টিয়ারজি জানে, তাই না? এইসব জানতে হলে বসতে হয় ভলেন্টিয়ারজির কাছে। বদলায় অথচ বদলায় না। পুরনো রামায়ণ নতুন রামায়ণে জট পাকিয়ে যায়। ইনসান আলী পাক্কির ঠিকাদার হওয়ার পরেও তার ইনসান আলী আরগরিয়ার নাম ঘোচে না। গিধর মণ্ডলের মোড়লি ঘুচল, তবু সে গিধর মোড়লি থেকে যায়। খোয়ারে কাজ করলেও কেউ তাকে আরগারিয়া বলে না। কলকাতায় রাঙা আলু চালান দেওয়া ঠিকে নিলেও কেউ তাকে ঠিকাদার সাহেব বলে না। ভাঙখোর ও অনিখিবাবু রাত জাগতে হবে বলে আজকালের জন্য অন্য জিনিস খায়। কৌমি মোর্চার সাহায্যে কন্ট্রোলের দোকানের নাম করে কেনা নুন রোজ রাতে নৌকা বোঝাই করে চালান দেয় বাঙ্গালা মুল্লুকে। তবু সে নিজেকে বলে কিষান। কুরসাইলার চিনির কলের আর বাস লাইনের মালিক রাজপাড়ডাঙ্গা, তবু সবাই বলে জমিদার। যা শোনো সব আসামে যাচ্ছে। রাজ্য শুদ্ধ লোক ঠিকাদার হয়ে উঠেছে, মনে হয়ে যাচ্ছে অন্যরকম। গরু দুইটো আরম্ভ করেছে কিষানরা।
জিরানিয়া জেলায় এতদিন গরু রাখা হতো বাছুরের জন্য আর গোবরের জন্য কেবল। গাছের থেকে পড়া ফল আর ইচ্ছে নেওয়ার অধিকার ছিল গায়ে। এখন ঠিকাদাররা কাঁচা আমি চালান করে দিচ্ছে। গাছতলার ফল আসবে কোথা থেকে? যদি বা দৈবত কোনো বাগানের গাছে আম পাকতে দেওয়া হয়, সেখানেও ঠিকাদাররা তাদের ফল কুড়োতে দিচ্ছে না। এতেও খেতে পারে ফৌজরা। ঢোড়াই কিছুতেই বুঝতে পারে না কি করে তারা এত জিনিস নিয়ে, মধু থেকে আরম্ভ করে রাঙালু পর্যন্ত। ভলেন্টিয়ার বলে, মৌকা এসেছে যে যা পারে করে নেবার। এমন সুযোগ জীবনে একবারের বেশি আসে না। কালকে এই সুবিধা নাও থাকতে পারে। সাধে কি আর মহাত্মাজি গরমেছেন? বরখাস্তের বাইরে হয়ে গিয়েছে। মহাত্মাজি বলে গিয়েছেন এই তার শেষ লড়াই, দুনিয়াতে রামরাজ্য আনবার লড়াই। রামচন্দ্রের অবতার মহাত্মাজি, রামায়ণের লেখার সমান তার কথার ওজন। এবার আর আগের মতো নিমক তৈরির ফিস আর সতী গড়িয়ার ফুস নয়। সে সব ছিল খাড়া নুলোর নৌটঙ্কি। এবার মরদের লড়াই, রেললাইনে তুলবা, তার কাটবার আরও অনেক অনেক। মাস্টার সাহেব পাটনা থেকে খবর নিয়ে এসেছেন। মাস্টার সাহেব এনেছেন পাটনা থেকে। তবে আর এ খবর অবিশ্বাস করার কিছু নেই। রেলগাড়ি দিয়ে কি আর রামরাজ্যে পৌঁছানো যায়? ওতে করে সব জিনিস পাঠানো যায় আসামে, কুরসাইলা থেকে আর জিরানিয়া স্টেশন থেকে। বুড়হা দাদা ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করছে, মাতাল গোড়া পল্টনরা কেরোসিন তেল খায় নাকি? না হলে এত তেল কি হয়? বুড়হা দাদার ওপরে ঢোড়াইয়ের মন বিরূপ হয়ে ওঠে। এত বাজে কথা বলতে পারে? এবার নিশ্চয়ই দেশলাই নুন আর কাপড়ের পুঁথি খুলে বসবে। না, ভলেন্টিয়ার যে এসব কথা যেতে দিন, মহাত্মাজির কথা বলুন। ঢোড়াইয়ের ইচ্ছা হয় আরও শোনে, সব কথা শোনে। রামায়ণ শোনবার পুণ্য না থাকুক এতে, তবু এ কথা আরম্ভ হলে ভলেন্টিয়ারের কাছে ঘেঁষে বসতে ইচ্ছা করে। রাবণের চাইতেও আংরেজ সরকারের ওপর আক্রোশ আরও দিগন্ত হয়ে উঠেছে। ধন্য তার পুণ্যের বল, সে অমন মহাত্মার দর্শন করতে পেরেছিল। এই দর্শনের দিনের সঙ্গে তার জীবনে কতখানি অংশ জড়ানো। শুধু তার কেন, আরও একজনের। সে এখন কোথায় জলাকাদায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেঁচে আছে কি মরে গিয়েছে কেউ জানে না। অজ্ঞাতে ঢোড়াইয়ে হাত চলে যায় কোমরের বাটুয়াটিতে। ওপরে দিয়ে টিপে টিপে দেখল চাঁদির সিক্কাগুলো বোঝা যায়। ভালো লোকদের অদ্ভুত ধরন, অবিচারের প্রতিবাদ জানাবার। সাগিয়া প্রতিবাদ জানা, নিজেকে কাদায় নামিয়ে। বাবা ঢোড়াইয়ের ওপর প্রতিশোধ নেয়, নিজেকে সরিয়ে নিয়ে। মহাত্মাজি আংরেজের জুলুমের জবাব দেয় জেলের খিচুড়ি খেয়ে। সীতাজি নিজেকে নিশ্চিহ্ন করে দেয় ধরতি মায়ের কোলে গিয়ে। ও ভলেন্টিয়ার, গোসাই মেঘে ঢাকা রয়েছে বলে আজ কি আর খাওয়ার সময় হবে না? ভলেন্টিয়ার এক বেলায় এক একজনের বাড়িতে খায়। গনৌরীর বউ তাকে ডাকতে এসেছে। আর এ গায়ে দানা পানি উঠল আমার। আবার কি হলো? গনৌরীর বউয়ের মুখ শুকিয়ে যায় ভয়ে। এত বড় একটা লোককে খাওয়ানোর আবার কিছু ত্রুটি হয়ে যায়নি তো? তার স্বামী থাকে কুরনাইল, গায়ে জমি কেনবার মতো টাকা জমলে তবে ফিরবে। আর কষ্টের সংসার থেকে কত চেষ্টা করে ভলেন্টিয়ারের খাওয়া পালাটা চালাতে হয় তাকে। না, তা বলছি না। জেলের খিচুড়ি এবার খেতে হবে শিগগিরই। একটু আদর করতে চায় ভলেন্টিয়ার। বাবু সাহেব, মেয়ে মানুষের আবার কত আক্কেল হবে। বুড়া দাদা অবাধ্য জামার মজাটা সোজা করে নিয়ে বসে। তারপরে এই বুদ্ধিহীনা স্ত্রীলোককে এক কথা সমস্ত ব্যাপারের জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেয়। মহাত্মাজির লাইন তোলা হবে। ভলেন্টিয়ার খাওয়া হলে গা শুদ্ধ সকলে তাকে টিপুনি বৃষ্টির মধ্যে এগিয়ে দিতে আসে। জিরানিয়া থেকে খবর পাঠিও ভলেন্টিয়ার, মহাত্মাজির মুখ রেখো ঢোড়াই। ও ভলেন্টিয়ার, থামো। গনৌরী বউ ছুটে আসে তার বিছানায় পাতবার আর বোড়াটা নিয়ে। গায়ে মাথায় দিয়ে নাও এটা, না হলে এক কোষ যেতে না যেতেই ওই অমনি হয়ে যাবে চেহারা। গনৌরীর বউ বাবু সাহেবের ভুট্টা খেতে কাকাতুয়াটাকে দেখায়। সেদিন কনস্টেবল লাডলিবাবুর সঙ্গে কন্ট্রোল খুলতে এসেছিল। সেদিন তাকে দেখানোর জন্য প্রজাপতি ছাটের গোফওয়ালা হিটলার কাকাতুয়ারিকে এখানে খাড়া করে করা হয়েছিল। সব খুব খুশি হয়েছিল তিনি। রোদে বৃষ্টির সেটার রূপ গিয়েছে বদলে। এখন সেটাকে দেখেই মুখ গৌনরী বউটা হেসেছিল, যাতে রামায়ণ পড়া ভলেন্টিয়ার চটের বোড়াটা নেওয়ার সময় কুণ্ঠিত হওয়ার অবকাশ না পায়। মহাত্মাজি সাবধান করে দিয়েছে আংরেজকে। কি করতে হবে তা ভলেন্টিয়ার বলে যায়নি। তবে কাঠবেড়ালের কর্তব্য করতে ঢোড়াই পিছুপা নয়। বিশ্বকান্দার অঙ্গীকার। বাবু সাহেব বহুকালের অভ্যাস মতো আজও হাটে এসেছেন। দুদিন থেকে তার মনের ওপর দিয়ে বড় অশান্তি চলেছে। তার 26 বিঘার বাঁশঝাড় নির্মূল করে অনক্ষীবাবু কৌশবজি গঙ্গাজি দিয়ে পাটনায় পাঠিয়েছে। 1 টাকার একখানা করে বাস বলে কি সব বেচতে হবে? ছেলেদের এই হ্যাংলামো বাবু সাহেবের পছন্দ না, বললেও শোনে না। তোদের জিনিস যা ভালো বুঝিস কর। তবে তিনি শর্ত দিয়ে নিয়েছেন যে ওর থেকে 1 পয়সাও
ফঙ্গবেন ঠিকাদারির কাজে খরচ করতে দেবেন না তিনি। ওই টাকা নিয়ে গরু বলদ মোষ কিনতে হবে। যত আঁকড়ায় দাম পড়ুক না কেন, কম করে 500টা গরু মোষ না হলে সেগুলোকে নিজের রাখালে দলের সঙ্গে মোরঙ্গে পাঠানো যায় না চড়বার জন্য। জন কয়েককে মিলে পাঠাতে হয়। সেরকম লোকদের এ অঞ্চলে অভিজ্ঞতাদের মধ্যে ধরা হয় না। যা দাম বাড়ছে গরু মোষের, বাঁশের দাম বাড়াটায় দেখেছে অনকিবাবু। মোষের দাম বাড়ছে আজ নজরে পড়ে না। হরে দরে হাঁটু জল সেই বাঁশঝাড়ের জমিটা থেকে তিনি বাঁশের শেকড় খুঁড়ে বার করেছিলেন দিন কয়েক থেকে। মুসরগুলোর ওপর কোনো কাজ নিয়ে নিশ্চিন্ত হওয়ার জন্যে একদিন রোজগার করে দুদিন জিরোই। 3 দিন থেকে সেই বেআক্কেল লোকগুলো কাজে আসছে না। বোঝে না আজকালকার 10 টাকা মন রাঙা আলুর দিনে এই ধুর জমি অনাবাদি ফেলে রাখলে কিষানের কত লোকসান। পোপায় মুসহরটি হাটে এসেছে ঠিকই, কিন্তু গেল কোথায়? তাকে দেখতে পাওয়া যায় কুয়োর পাশের ভিড়টার মধ্যে। রাজপুত টোলার বাচিত রোয়াটাকেও তো দেখছি একটা কাগজ দেখে দেখে কি যেন পড়ছে। বর্ষ মুসহর আর হাড়িগুলোর গা ঘেঁষে মহাত্মাজির হল্লা এইসব বহু দেখেছি তিনি সারা জীবন ধরে। দেবে সরকার বাহাদুর ভুট্টা পেটানোর মতো করে ঠেঙিয়ে অমনি টাইটাই ফিসফিস হয়ে যাবে সব। প্রত্যেক কবছর পরই তো হয়। এবার যেন একটু তাড়াতাড়ি। তা করছিস বাপু তোরা কর। এর মধ্যে আবার মুসহর টুসহর নেওয়া কেন? এই পোপায় শোন এদিকে, চেঁচামেচি করবেন না এখানে। কাল সকাল 8টা-9টায় যাব। কেন, এখানে কি রামায়ণ পাঠ হচ্ছে নাকি? হাটে কথা বলতে হলেও খাজনা দিতে হবে। ফের এখানে বকবক করবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। বহুদর্শী বাবু সাহেব মুহূর্তের মধ্যে বুঝতে পারেন যে এরা যা বলছে তা করতে ইতস্তত করবে না আজ। দারোগা সাহেব পরশু ঠিকই বলেছিলেন। বাবু সাহেব, ইনসান আলী, গিধর মণ্ডল 3জনই হেসে উড়িয়ে দিয়েছিলেন সে কথা। তার টোলার বাচিতর নামের ছোকরা সে সব বলেছে তার কানেও যায় না। চারিদিকের এত ভিড় চাপ বেঁধে গিয়েছে এই চেঁচামেচিতে সে বেরুনা ও শক্ত। সেখানে বসে পড়লেন তিনি। ঘড়ির টাইম ছাটে। মুসহরের ব্যাটা শিখল কোথা থেকে? সরকার জুলুমকার, ইংরেজ জুলুমকার বলে বাচিতর সিং শেষ করলো তার কথা। মহাত্মাজি গ্রেপ্তার হো যাও তো ইয়ার। হঠাৎ ঘোড়ায় উঠে দাঁড়িয়েছে। কেউ মহাত্মাজির হুকুমের বিরুদ্ধে যেও না, যে খেলাপ যাবে সে পাবলিশের দুশ্মন। বিশ্বকান্দার 20 কাত এক হলে কারোর দাল গলবে না সেখানে। তার কথা রাখবে তো সকলে। সবাই চেঁচিয়ে জবাব দেয়, নিশ্চয়ই। মনদের এক কথা, নিশ্চয়ই। দেখো, যার এক বাপ তার এক বাত। এত মনের মতো করে কথা কি বাচিতর সিং বলতে পারে? ঢোড়াইয়ের কথা মনে গিয়ে বেঁধে পা ঠুকে ঠুকে আর হাত নেড়ে নেড়ে সকলে চিৎকার করে, এক বাপ এক বাত, এক বাপ এক বাত। এত মনের মতো কথা তারা এর আগে কখনো শোনেনি। বিলটা একটা ঘন্টা হাতে করে দাঁড়িয়েছিল। হঠাৎ সে বাচিতর সিংয়ের হাত দিয়ে ভিড় ঠেলে আসে বাবু সাহেবের কাছে। তার হাত ধরে তাকে টেনে দাঁড় করায়। চুপ করে কেন? বলো, এক বাপ এক বাত, বলো বলো, থেমো না। কার মুখ দেখে আজ উঠেছিল বাবু সাহেব? সকলে শ্রান্ত হয়ে থামবার পর বড়কা মাঝি লচুয়া চৌকিদারে হাত চেপে ধরে, বলবি নাকি এইসব কথা তোর বাপ দারোগার কাছে? সে ঘাড় নেড়ে জানায় সে বলবে না। এক বাপ এক বাত। চৌকিদারকে ধরে এনে বাবু সাহেবের পাশে দাঁড় করানো হয়। আবার বলো, দুজনে একসঙ্গে বলো। মহাত্মাজি এই কাজে তারা কাঠবিড়ালি সাহায্যটুকু করতে পেরেছে এই সন্তোষ মনে নিয়ে সেদিন সবাই বাড়ি ফেরে। ঢোড়াইকে আগে রেখে মনে ভরসা পাওয়া যায় ও যা। বিলটা ঠিক করে গিয়েছিল হাটে ঘন্টা বাজিয়ে দেবে যে আর কাউকে চৌকিদারি খাজনা দিতে হবে না। এক বাপ এক বাতের ঠেলা যত সময়ে সেটা ভুলে গিয়েছে আর একটা হাট ভেঙে গিয়েছে। তিতলি কুঠি দাহন। এরপরে কয়েকদিন একরকম নেশার মধ্যে দিয়ে কেটে যায়। একটা যা হোক কিছু করবার নেশা। দল বেঁধে বেঁধে সকলে এখানে ওখানে 7 জায়গায় ছুটে বেড়ায়। সবাই সব কিছু করছে মহাত্মাজির সেবাতে। থানাতে স্বরাজ হয়ে গেল। ঢোড়াই কাউকে বলে না, কিন্তু তার মনে মনে দুঃখ যে সে মহাত্মাজির কাছে কাজ কিছু করবার সুযোগ পেল না। লোকে জানুক, 10 জনে বলুক যে সে খুব মহাত্মাজির কাজ করেছে। এই বাসনাটি প্রবল হয়ে উঠেছে আজ কয়েকদিন থেকে। গঞ্জের বাজারে দাগি আসামি বিশনি কেউট পর্যন্ত ভোপতলাল আর ভলেন্টিয়ার প্রশংসা পেয়ে তা গেল মহাত্মাজির কাজ করে। থানার কাগজ জ্বালানোর দিন সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে দারোগা সাহেবের চালাকি। তার শ্বশুররা দারোগা নাকি দাগি রেজিস্ট্রার খান। লুকিয়ে রেখে বাজে কাগজগুলো জ্বালানোর জন্য দিয়েছিল। তারপর পেট্রোল দিয়ে ছোট দারোগার সমেত থানার ব্যাপারটা সে নিজে শেষ করে। মাঝে থেকে ফাঁকি দিয়ে নাম নিলে নীল, ভোপতাল আর বাচিতর সিং। তবে বিশুনি কেউটের মতো মহাত্মাজির কাছে কাজ করতে চায় না। ভলেন্টিয়ার দেখায় পাওয়া শক্ত। নড়ি ঢোড়াই তাকে একটা কথা জিজ্ঞেস করতো। একদিন বিশ্বকান্দার দল কুসাইলের কাছে একটা রেল লাইনের ব্যাপারে দেখে ফিরছিল। কাঁধে তার
কাঁধে তীর ধনুক বরকা মাঝির তান ধরেছে। নেশার গলা ভেঙে এসেছে। কাল রাত থেকে পচইয়ের স্রোত বইছে সাঁওতাল টোলায়। স্বরাজ হয়ে গিয়েছে বড় দারোগা ভেবেছে সার্কিল ম্যানেজার। হাকিম টুপি খুলেছে। জুলুমকার সরকার এতদিন এত 1 টাকা করে বছরে দিতে হতো পচই খাওয়ার কাগজের জন্য। জয় হো মহাত্মাজি, তার জন্য পচই খেতে আর কাগজ নিতে হবে না। যাওয়া পাওয়া যেত এখন সেই পচিয়ে হাকিমটাকে। তাহলে কেড়ে নেওয়া যেত তার কুর্তা পাতলুন। নাচ শালা হাকিমি নাচ। কি করে যে স্বরাজ এসে গেল ঠিক বোঝাও গেল না। মহাত্মাজির কাজ প্রাণ ভরে কথাও গেল না। দুঃখে তার কান্না এসে গিয়েছে বরকা মাঝির। তাই ভাঙা গলায় সে তান ধরল। রেল লাইনের উঠিয়ে ফেললে তো পা ভেঙে দিলে সরকারের, হাত তার কেটে দিলে তো কান কেটে দিলে সরকার, থানা জ্বালিয়ে দিলে তো চোখ গেলে দিলে সরকারের। নেশার ঘরে 2 ইংরেজের জন্য কাটছিস নাকি সে বরকা মাঝি? নেশার ঘরে পচই আবার নেশা, তা আবার ধরবে বরকা মাঝিতে? ওই দেখ পুশির ধারে কাক চিল উঠছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। নেশা হলে কি দেখতে পারতাম বলে বরকা মাঝি সন্দেহ হয় নিজের ওপরে। একটা চিল, অতগুলো চিল দেখছে না তো? বিলটা বলে বাদলা পোকা টোকা উঠছে মনে হয়। বরকা মাঝি নিশ্চিন্ত হয়। যাক, তাহলে চোখের ভুল হয় না। শিকারীর অভিজ্ঞ দৃষ্টি, সে বোঝে সে কাকচিলগুলো উঠছে গুটি পোকার ঘরের ওপর। ডালা পরিষ্কার করে রোগা পাকাগুলোকে ফেলছে বোধ হয়। কাছে এসে দেখে সে ঠিকই তাই। তিতলির হাকিম হাফ পাতলুন পরে গুটি পোকার ঘরের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে। দারোগাতে রাজ্য ছেড়েছে তিতলির আবার হাকিম। এতদিন তিতলি হাকিম কথাটার মধ্যে কেউ হাসির কিছু পায়নি। ঠিক বলেছিস বরকা মাঝি, পচইয়ের হাকিমের পিস্তুত ভাই তিতলির হাকিম। চৌকিদার উর্দি ছেড়েছে কিন্তু তিতলি সাহেবের পাতলুন ছাড়িনি। গুড মিটিং তিতলি সাহেব। সকলে উল্লাসে চেঁচিয়ে ওঠে। হাফ প্যান্ট পরা লোকটি ভয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। সকলে সেই দিকে আগিয়ে যায়। হঠাৎ ধরায় মুখখানে একটা জিনিস মনে পড়ায় ঝলক লাগে। হাতের কাছে এমন জরুরি কাজ এতদিন মনে পড়েনি কেন, তাই ভেবে সে আশ্চর্য হয়। ধরাই বলে, বাইরে চলে এত তিতলি সাহেব, ঘরে আগুন লাগছে আমার। চালের ঘর সকলে টেনে বার করে এক মুঠো একখানা লুঙ্গি পরে তিতলি সাহেব বেরিয়ে এসেছে। দম বন্ধ করা ধোঁয়ার মধ্যে ঢোড়ায় গুটি পোকা ডালাগুলোকে এক এক করে বার করে মাঠে রাখে। কিলবিলিয়া পোকাগুলোকে দেখে গা ঘিনঘিন করে। যত তোর উদ্ভট কাণ্ড! কার জন্য বার করেছিস এগুলো? ওইখানেই তো কাকে চিলে খেতে যাবে। তা খাক। মাথার জড়ানো গামছাটা আলগোছে খুলে নিয়ে বরকা মাঝি ঢোড়াইয়ের পায়ের কাছে রাখে। নাটকে ঠিক সে রকম সে দেখাচ্ছে। লোহা মানছি আমি তো ঢোড়াই, আজ থেকে তোর খুনে পা নেই। ঢোড়াইয়ের মনে পড়ে সে একদিনের কথা, ছোটবেলায় যেদিন রেবুকিগুনি লোহা মেয়ে এনেছিল। ও তৎমাঝির আজ সাঁওতাল টুলি তার লোহা মানছে, এতে আনন্দ আছে। কাল হয়তো আরো দূরের লোকেরা তার তারিফ করবে। দেখা হলে ভলেন্টিয়ার পিঠ চাপড়ে দিয়ে বলবে, মহাত্মাজির কাজ মন বদলে দেয় লোকের। দেখতে দেখতে অন্য কাজে কেবল নিজের গায়ের লোকের প্রশংসা পেলেই মন ভরে ওঠে। এ কাজে শুধু অতটুকু তৃপ্তি না হলো, কিন্তু সে কদর পেতে হলে রামায়ণ পড়া লোক হতে হয়। তার সত্যিকারের তৃপ্তি হয়েছে পোকা কটাকে আগুন থেকে বাঁচিয়ে। সত্যি ঢোড়া নিজেকে বুঝতে পারে না। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে খুঁজে পায় না নিজেকে। দিন কয়েক আগে যেদিন পাখির ধারে অশ্বত্থ গাছ কেটে রাস্তায় বন্ধ হয়েছিল, সেই দিনের কথা। অত মেহনত, অত হইচই, কত কিছুর মধ্যে কেবল একটা কথা তার মনে আছে। অনেকদিন পর সেদিন মোসাম্মদকে দেখেছিল সেখানে গায়ের মেয়ের সঙ্গে। মোসাম্মদ তাকে একপাশে আলাদা ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছিল, তুই নিজে অসত্য গাছ কাটার মধ্যে থাকিস না ঢোড়াই, ওতে অমঙ্গল হয়। কি ভালো যে লেগেছিল তার এই কথাটা। মহাত্মাজির কাজের চাইতেও ভালো। কিছুক্ষণের জন্য মহাত্মাজির কাজ তার চোখের সম্মুখ থেকে মুছে গিয়েছিল সেদিন। মনে গাঁথা হয়ে গিয়েছিল কথা কটা। বরকা মাঝির কথা কানে এসেছে, মাস্টার সাহেব কলস্টার হবে। লাডলিবাবু ইংরেজের হাকিম হতে গিয়েছিল, এখন সে শুধনি। ঢোড়াই তুই চেষ্টা করিস দারোগা হতে। তিতলির হাকিম তো মহাত্মাজির রাজ্যে থাকবেই না। ঢোড়াইয়ের আজাদ দস্তায় প্রবেশ। সেদিন বড় দারোগা সাহেবের সঙ্গে করে গোড়ারা আসে বিশ্বকান্ধায়। সেদিন সকালে ঢোড়াই পালিয়ে এসেছিল কুশি পার হয়ে আজাদ দস্তায়। লচুয়া চৌকিদার খবর দিয়েছিল যে তাকে ধরবার জন্যই টমিরা আসছে। ভিনদেশীয় রং বেরঙের পাখি লালমুখ কাকাতুয়া দেখে দিশেহারা হয়ে পালাচ্ছিল। সাজ পড়াতে এক গাছে রাত কাটাচ্ছে, তার নাম আজাদ দস্তা। বুলি মুখস্থ তোতা আছে,
নাচ নদার ফিঙে আছে, পাকের পাখি কাদা খোঁচা আছে, সব জামতা ভূষণ্ডী কাক আছে, স্কুলের ছেলের বেশি। নাম জিজ্ঞেস করলে নামের শেষে আজাদ কথাটা যোগ করে দেয়। ভালো মন্দ যেমন লোক চাও সব পাবে এখানে, কাজের লোক কি আর নেই? ভলেন্টিয়ার জি আছে, ভূপত লালা আছে, মিলিটারি ফেরত সর্দার আছে, মাস্টার সাহেব ডানহাত বিশুন শুক্লা আছে। বিশুন শুক্লাকে ঘিরে দলটা দানা বেঁধেছে। পুলিশের নজর এড়ানোর জন্য দলের যোগ্য লোকেরা নতুন নাম পায়। ভূপত লালের নাম হয়েছে গান্ধী, বিশুন শুক্লার নাম জওয়াহর, ভলেন্টিয়ারজির নাম প্যাটেল, বাচিতর সিংয়ের নাম আজাদ, মিলিটারি ফেরত লোকটির নাম দেওয়া হয়েছে সর্দার। এই নাম পাওয়া চাইতে বড় সম্মান দলের আর কিছুই নেই। এ নিয়ে ঈর্ষাদ্বন্দ্বেরও অন্ত নেই। এদিকে বন্যার দেশ। 13 মাইলের মধ্যে হাওয়া গাড়ির রাস্তা নেই, টমিরা আসতে পারবে না। তাই সবাই নিশ্চিন্তি হয়ে কি ভুল করে ফেলেছে তারাই বিরামহীন গল্প করবার ফুরসত পেয়েছে। ধরা যেতে ভলেন্টিয়ার যে সকলকে বলে দেয় যে এ আমাদের চেনা লোক, খুলিয়া নয়। বাবু সাহেব আর ইনসান আলীর পাখি মারা বন্দুক দুটো যদি নিয়ে নীতিশ রে ঢোড়ায়। বন্দুক হাতে নিতে তো বলেনি ভলেন্টিয়ারজি কখনো। আর ভূপতলালজি তুমি তো আমাদের ওইদিকে যাওইনি। সকলে একসঙ্গে হাহা করে ওঠে। সকলের মুখ থেকে ঢোড়ায় বোঝে যে সে কোথায় যেন একটা দোষ করে ফেলেছে। সে ভেবে পায় না কি আবার বলল সে। ভলেন্টিয়ারজি বলে দেয় যে এখানে ভলেন্টিয়ারজি আর ভূপতলালজি বলে ডাকা বারণ, তবে জওয়াহরকে বিশুন শুক্লা বলে ডাকতেও পারো। সবে নতুন এসেছে সেই জন্য তার অজ্ঞাতার সেবাকার মতো দলের লোকে মাফ করে দেয়। গান্ধী হেসেই খুন। পাখি মারা বন্দুকের কথায় আকাশ থেকে পড়িস তোরা আবার আংরেজের সঙ্গে লড়বি? কোণা থেকে গর্জে ওঠে প্যাটেল, ডিং হাঁকিস না গান্ধী, এই আমাদের সকলের সম্মুখে বলে রাখলাম। গান্ধী যদি পাখি মারা বন্দুকেও টোটা ভরতে পারে তবে আমাদের নামে কুকুর পুষবেন। ফৌজের কাছ থেকে নেওয়া তিনটে রাইফেল পড়ে রয়েছে, কাউকে তো একদিনও চালাতে দেখলাম না। চলবে কি টোটা খরচ করবার জন্য? আমাদের স্কুলের পণ্ডিতজি বলতেন বৃহৎ দন্তা হি কশ্চিত মূর্খা। প্যাটেলটা সে কশ্চিত এর মধ্যে পড়ে গিয়েছে। প্যাটেলের সম্মুখে দাঁত কয়টি বড়। রাগে তার সর্বশরীর জ্বলে ওঠে। 1 বছর ভাগলপুরে কলেজে গান্ধী পড়েছিল বলে সংস্কৃত অপমান করবে? দুজন হাতাহাতি হবার উপক্রম। জওয়াহর সব ব্যাপারে গান্ধীর দিক টেনে কথা বলেন। আজাদ দস্তা এসব চলবে না। আবার একটা চেঁচামেচি আরম্ভ হয়। একেবারে হতভম্ব হয়ে যায় ঢোড়াই সমস্ত দেখে। সেই রাতে ঢোড়াইয়ের পাহারা দেওয়া ডিউটি পড়ে সম্মুখের মাঠে। দুজন করে একসঙ্গে ডিউটি দেয়। তার সঙ্গে লোকটিকে ঢোড়াই দেখতেই চিনতে পারে। গঞ্জের বাজারে দাগি আসামি বিশুনিকে উঠে এইটাই থানা জ্বালানোর দিন দারোগা সাহেবের চালাকি ধরে ফেলেছিল। সে গল্প জমায় ঢোড়াইয়ের সঙ্গে। দুনিয়ার বহু খবর রাখে লোকটা। তোর মাক ছেলে নেই ঘরে, তবে এই পালিয়ে বেড়াচ্ছিস কেন? পোকার ঘর পোড়ানো সাজার কতদিন হবে? দুধে দম্বল দিয়ে জেলে যাবি আর ছাড়া পেয়ে বেরিয়ে সেই দই খাবি। বিশুন শুকনাকে এর দলের পান্ডা করেছে কে কেন জানিস? এখন কাজের তো চাঁদা তোলা কেবল। বিশুন শুক্লা মাস্টার সাহেবের চালাকি না? তবু লোকে ভাববে যে ওকে বিশুন শুক্লা বলতে পারো, জওহরলালও বলতে পারো। ওই পঞ্চপাণ্ডবের মধ্যে আর কাউকে আসল নাম ধরে ডাকো তো, তাহলে কালকে খাওয়া বন্ধ। 5 জনের আবার যাওয়া হলো ভুখনাহার বালেশ্বর যাদবের বাড়ি শোবার জন্য। সে নাকি বিশ্বাসী লোক। আরে বুঝি সব। খুব দুধ দই চলাচ্ছে সেখানে রোজ রাতে। দেখলি না কত কটা করে ভাত খেলো এখানে। তোরাও মহাত্মাজির কাজ করছিস, আমরাও মহাত্মাজির কাজ করছি। তবু দুধ দইটার বেলায় শুধু তোরাই থাকবি কেন? নিজের গান্ধী জওয়াহর সব ভালো ভালো নাম নিয়ে নিল। ওরে আমার নাম ভালো লেনে ওয়ালারে। জেলের মধ্যে কত কাণ্ডই দেখেছে ওইসব মহাত্মাজির জ্বালাদের। বিশুন শুক্লার করণ যাহা ইউনিয়ন বোর্ড পুড়িয়েছে কেন জানিস তো? টাকা খেয়েছিল ইউনিয়ন বোর্ডের, তাই হিসেবের খাতাপত্তরগুলো নষ্ট করে দিল। এই আজাদ দস্তার নামে নেওয়া চাঁদার টাকাও খাবে এই 10 ভূতে মিলে। এ আমি বলে রেখে দিলাম, দেখে নিস। চাঁদা আর বলিস না ওকে। নীলে তর্জনীটি বেঁকিয়ে বন্দুকের ঘোড়া টিব্বার মুদ্রা দেখায়। এরই ভয়ে, নইলে কেউ পুরো হস্ত করতো। দেখ না, আর কয়েকদিন রেলগাড়ি আবার চলতে আরম্ভ হয়েছে। এই টাকার থলে নিয়ে সব বেরুবে কাজের নাম করে। আসল রাজনীতি এই প্রথম পাঠ নিতে ঢোড়ায় হাই তোলে। বিশুনিকে উঠে বলে, খুব
থেকে খুব থকে আছিস না ঢোড়াই? কাল সারা রাত সারাদিন হেঁটেছিস। গান্ধীজি সুশীলার দলের কিনা ঠিক বোঝা যাচ্ছে না। সুশীলা আর কামিনী দুই সতীন জানিস তো। একজন যদি বলে পূবে যাবার কথা আর একজন বলে পশ্চিমে। কত বলে দেখেছি এসব জেলে। একদল যদি বলে মাংস খাবো আর একদল বলে আন্ডা খাবো। বুঝলি ঢোড়াই, ঢাকায় দরকার সব কাজে, নইলে সব বসে যাবে মাঝপথে বলদ বসবার মতো। দেখি একটু খৈনি চোখের পাতায় ভারী হয়ে আসছে। এই ঢোড়ায় ঘুমিয়েছে শ্বশুরটা। পরের দিন সকালে খোঁজ পড়লে দেখা যায় কার্তুজগুলোর একটাও নেই। বিশুনি কেউটের কোনো পাত্তা নেই। বন্দুকগুলোর মধ্যে একটা মাত্র গিয়েছে। মহাত্মাজির কাজের সে ক্ষতি করতে চায় না, তাই প্রয়োজনে অতিরিক্ত একটা জিনিসও নেয়নি। রামরাজ্য স্থাপনের কাজে অবহেলা করবার কলঙ্ক প্রথম দিনই ঢোড়াইয়ের ওপর পড়ে। দুদিন খাওয়া বন্ধর সাজা সে মাথা পেতে নেয়। স্বর্গের সোপানের সন্ধান লাভ। ঢোড়াইয়ের সবচেয়ে ভালো লাগে সর্দারকে। কৌনজি ব্রাহ্মণ, ভারী ঠান্ডা স্বভাব। পুজো করে, রামায়ণ পড়ে, সকালবেলা 2 ঘন্টা করে ড্রিল করায়। তারপর সারা দিন ছুটি। ছোট ছোট দলে কোথাও তাস, কোথাও 10-25 খেলা। প্যাটেল, গান্ধী আর জওয়াহর সফরে বাইরে বেশি থাকেন। সে কোথায়, কেন যাচ্ছে সেসব খবর ঢোড়াই রাখে না। সে খুশি যে সর্দার বলেছে তাকে 1 বছরের মধ্যে রামায়ণ পড়া শিখিয়ে দেবে। মুখস্থ তোমার যখন আছেই ঢোড়াইজি, তখন হয়তো 1 বছরও লাগবে না। এখন এতদিন সময় পেলে হয়। ঢোড়াইয়েরও সেই ভাবনা। এরই মধ্যে একদিন জওয়াহর তাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি বলেছিলেন যে ঢোড়াইকে তার ভারী পছন্দ। সে যদি রাজি থাকে তাহলে তিনি তাকে সঙ্গে সঙ্গে রাখতে পারেন নিজের হাতে তাকে কাজ শেখানোর জন্য। তাহলে তিনি ঢোড়াইকে দল থেকে একটা নাম দেওয়ানোর ব্যবস্থা করে দিতে পারবেন। স্কুলীদের মধ্যে কেউ হলে এ প্রস্তাবে হাতে চাপ পেত, কিন্তু ঢোড়াই রাজি হয়নি। বর্ণপরিচয় অক্ষর তো নয় রামায়ণের স্বর্গে উঠবার একটা সিঁড়ি। সে পিছল সিঁড়িতে হাত ধরে টেনে তুলতে তার মতো অযোগ্য লোককে সর্দার। দলের প্রত্যেকেই জওয়াহরের সান্নিধ্য চায়, তাই তিনি কল্পনাও করতে পারেননি যে ঢোড়াই তার অনুরোধ প্রত্যাখ্যান করবে। সেই দিন থেকে তিনি ঢোড়াইয়ের পেছনে লেগেছিলেন। কোথাও দূরে চিঠি পাঠাতে হলে ঢোড়াইয়ের ওপরেই সেই ডিউটি পড়ত। এটা দলের সবাই লক্ষ্য করেছিল। তবে সুবিধের মধ্যে জওয়াহর বাইরেই থাকতেন বেশি। সেই সময়টার জন্যই ঢোড়া অপেক্ষা করে থাকতো। মিলিটারি ড্রিল করালে কি হবে? সর্দার ভাবপ্রবণ লোক। সে ঢোড়াইয়ের দরদি মনের মধ্যে একটা জিনিসের সন্ধান পেয়েছিল যা সে দলের আর কারোর মধ্যে পায়নি। ঢোড়াই গান্ধীকে ব্যাপারটা বলেছিল যে সে বলে, খুব ভালো করেছিস জওয়াহরের সঙ্গে না গিয়ে। ও তোকে কাপড় কাচানো আর বিছানা বওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। স্কুলে আর সে কাজ করব না বলে তাদের বলেছি। কাজ শেখাতে না চাই, সব বেলনায় বেলা আছে আমার, জানি তো ওকে আমি। ধরে আর তর সয় না। গান্ধী, তোমরা তো প্রায় পাটনা, ভাগলপুর, মুঙ্গে যাও, আমার জন্য একখানা রামায়ণ কিনে এনো। সর্দার বলে, হবে হবে, ঠাকুরদা মরবে তবে তো বলদ ভাগ হবে, এত হড়বড় কিসের? বুঝলে না সর্দার? তবে তো ঠিকই, তবে কি না আগে থেকে কেনা থাকবে। তার মনে হয় যে এখনই যদি কেনা না হয় তাহলে আর কখনো কেনা হয়ে উঠবে না। আমার রামায়ণখানা দিয়ে চলবে না। সর্দার হেসে ঢোড়াইকে জড়িয়ে ধরে, গান্ধী, কাল তো জামালপুর যাচ্ছ তুমি, নিয়ে এসো একখানা রামচরিত মানস কিনে ঢোড়াইয়ের জন্য। মনে থাকবে আনবো। সে রাতে ঢোড়াই ঘুমায় না। ধন্য রামচন্দ্রজি, যিনি তাকে এ পথে নিয়ে এসেছিলেন, চিরকাল তিনি তার ওপর সদাই। আগে থেকে তার ইচ্ছেটা বোঝা যায় না, তাই লোকে ভুল করে। রামায়ণখানা তবে তার একেবারে নিজের, ঠিক নিজের জমির মতো, নিজের ছেলের মতো। দূর ওর ভুকনা হাদি আর একটা আলো দেখা যাচ্ছে, ঠিক তারার মতো দেখাচ্ছে। চড়ার কেয়া গোলাপের জঙ্গলের মধ্যে তিতি পাখির ডাক শোনা যাচ্ছে। খয়েরা আর বাবলা গাছগুলো নিচে, জলের ভ্যাপসা পচা গন্ধটাও মিষ্টি লাগছে। কোনো বিপদের আশঙ্কা নেই, কোনো সমাজের চাপ নেই এখানে। বামুন সর্দার এখানে তার সঙ্গে বসে ভাত খায়। সম্মুখে মহাত্মাজির রামরাজ্য স্থাপন করবার কাজ নিশ্চয় আছে। কি তা সে জানে না, স্কুলই আর জানে না। জলের মাথাতে জিজ্ঞাসা করলে বলে, হবে হবে, আর কদিন সবুর কর না। তা নিয়ে ঢোড়াই বিশেষ দুশ্চিন্তাও নেই। তার ওপরে যা হুকুম হবে সে তাই করবে। ততদিন আর রামায়ণ এসে যাবে। তার বটুয়ার মধ্যে সাগিয়ার ছেলের মালাটা ছাড়া আর 1-3 আনা আছে। শেষ রাতে যখন গান্ধী রওনা হবে তখন তাকে এগিয়ে দেওয়া ছুতো করে খানিকটা পথ তার সঙ্গে যাবে সে। তারপর চুপি 1 টাকা 3 আনা তাকে দেবে, রামায়ণের দাম। মহাত্মাজির পয়সায় কেনা রামায়ণ নিলে তার চোখ অন্ধ হয়ে যাবে না? সে যেদিন গান্ধী ফিরে এলো জামালপুর থেকে, সেদিন দলের কারোর মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। রাতে চৌকিদার এসে খবর দিয়ে গিয়েছিল যে জওয়াহর পুলিশের কাছে সারেন্ডার করেছে। তার বাবাকে জেলে ধরে নিয়ে গিয়েছিল, তাই আর তিনি থাকতে পারেননি। গান্ধী বলে, বন্দুক পিস্তল আসতে আরম্ভ করেছে দেখে ঘাবড়েছে। ঘরে থুতু ফেলা বারণ। এই প্রচারের কাজ যদি আজাদ দস্তা
করতো তাহলে জওয়াহর থাকতো এখানে হারামি। প্যাটেল বলে, ছুতো খুঁজছিল পালাবার কায়ের। আজাদের দৃঢ় বিশ্বাস যে জওয়াহর একটা পুলিশের খুলিয়া আবার দলের সকলকে না ধরিয়ে দেয়। গরু একবার যখন উখেলিতে মুখ দিয়েছে তখন কি আর কিছু না খেয়ে ছাড়বে? এই আবহাওয়ার মধ্যে ঢোড়াইয়ের মন পড়ে রয়েছে গান্ধীর টোলাটার ওপর। অনেকক্ষণ উসখুস করবার পর সে আর থাকতে পারে না। গান্ধী গা ঘেঁষে গিয়ে বসে। যদি তাকে দেখে রামায়ণের কথাটা মনে পড়ে। সর্দার গান্ধীর ঝোলাটা খুলে লাল রঙের একটা রামায়ণখানা বার করে দেয় ঢোড়াইয়ের হাতে। কি ঠান্ডা রামায়ণখানা! ঢোড়াইয়ের হাতে কাঁপুনি ধরে গিয়েছে। গান্ধী যে তার দিকে কটমট করে তাকালো সেদিকে তার খেয়াল নেই। ক্রান্তি দলে ঢোড়াইয়ের নতুন নামকরণ। আজাদ দস্তার নাম ক্রান্তি দল হয়ে গিয়েছে। না হলে ভাগলপুর মুঙ্গের জেলায় দলগুলোর সাহায্য পাওয়া যাচ্ছিল না। জামালপুর থেকে পিস্তল আর কার্তুজ তৈরি সরঞ্জাম এসেছে। মুঙ্গের থেকে মিস্ত্রি এসেছে। মাচার ওপর পাটনা থেকে আনা ইস্তারগুলো স্কুলিয়ার দিন রাত বসে বসে নকল করছে। প্যাটেল মন্ত্রী হয়েছে এখানকার ক্রান্তি দলের। কাছাকাছি বাবলাগাছির গুড়িগুলো পিস্তল ছোড়া অভ্যাস করবার ঠেলায় মৌমাছি চাকের মতো দেখতে হয়ে গিয়েছে। অনেকগুলি জায়গায় দলের কেন্দ্র হয়েছে। নিত্য নতুন নতুন স্কুলিয়া আসছে দলের ভর্তি হতে। কতক বা চলে যাচ্ছে নেপালে। সবচেয়ে বড় কথা, ঢোড়াই নতুন নাম পেয়েছে। তার নাম হয়েছে রামায়ণজি। সর্দারির প্রস্তাব করে। গান্ধীর এ নামে আপত্তি ছিল। সে বলেছিল যে এখনও অনেক লিডারের ভালো ভালো নাম বাকি রয়েছে ক্রান্তি দলে, আবার রামায়ণ টামায়ণ আনা কেন? কিন্তু তার কথা টেকেনি। এখন আর নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই কারোর। কাজের আর কথার অন্ত নেই। গল্পের মধ্যে যেমন লোকে অজান্তে চলে যায় এক কথা থেকে অন্য কথা, তেমনি এরা যায় এক কাজ থেকে অন্য কাজে। ছোট বড় কাউকে ছেড়ে কথা বলা হয় না। প্রাত্যহিক মিটিংয়ে মন্ত্রীকে পর্যন্ত না। সেদিন মিটিংয়ে প্যাটেলের দল গান্ধীর দলকে হারিয়ে দিয়েছিল হাফ প্যান্ট কাচবার ব্যাপার নিয়ে। আজকাল সকলের উর্দি হয়েছে হাকির হাফ প্যান্ট হাফ শার্ট। প্যাটেল বলেছিল, হাকির হাফ প্যান্ট আবার কাচানো ও কি ময়লা হয়? নেহাত দরকার পড়লে মাসে একবার কাচলে যথেষ্ট। গান্ধীর দল বলেছিল, এত বড় একটা ব্যাপারে দল থেকে নির্দেশ দেওয়া ঠিক হয় না। আজাদ গান্ধীকে সমর্থন করেছিল। কাপড় কাচা সাবানের খরচ কমানোর আগে পান জর্দার খরচ কমানো দরকার। ভোটে হেরে যাবার সঙ্গে সঙ্গে গান্ধীর দলের একটা ছোকরা চেঁচিয়ে বলে, পানের খরচ যার চোখে ব্যাধে নিজের হাতের ঘড়িটা কি তার নজরে পড়ে না? আবার মিটিংয়ে নতুন করে সারা পড়ে যায়। দলের পীরথিলাল পুলিশের কাছে যাতায়াত করতো, তাই সেটাকে দিন কয়েক আগে খতম করে দেওয়া হয়েছিল। কুশিতে ফেলবার আগে আজাদ লাশটার হাত থেকে রিস্টওয়াচ খুলে নেয়। কেড়ে নেওয়া হোক ওর নামটা। এই নিয়ে বাদানুবাদ যখন বেশ জমে এসেছে, আজাদ উঠে দাঁড়ায়। নাটকীয় ভঙ্গিতে দুহাত দিয়ে পরপর করে শার্টটা ছিঁড়ে ফেলে। অনাবৃত বুকটায় একটা চাপড় মেরে বলে, বুক চিরে যদি দেখানো যেত তাহলে দেখাতাম আমাদের মনের মধ্যে কি ছিল। প্যাটেলের মুখের কাঠিন্য নরম হয়ে এসেছে। দেখে দেখে আজাদ বুকের এই চিতি সাপ লাগাবার জায়গাটা যা হয়নি তো দেখছি। সঙ্গে সঙ্গে সকলে নজর পড়ে সেই দিকে। দিন তিনেক আগে হামিদপুরে আজাদ যেখানে শুয়েছিল, মিলিটারি ঘেরাও করে সেই পাড়াটা একখানা পুরনো চালা মাটিতে নামানো ছিল। আজাদ তারই নিচে উপুর হয়ে সারা রাত কাটিয়েছিল। সেখানে সে নাকি দেখে যে একটা চিতি সাপ চেপটে মরে রয়েছে তার বুকের নিচে। কে যেন বলে, খানিকটা আমের আঠা লাগিয়ে নিলে না কেন বুকে? আমের আঠার কথা ওঠা হঠাৎ মনে পড়ে যে বিষকান্ধার লোকে খবর দিয়ে গিয়েছে যে ঠিকাদার 2-1 দিনের মধ্যে আম চালান দেওয়া আরম্ভ করবে। বাগানে এসে বসে ঝুড়ি বুনছে। ফলার খাবে সে। আসামের ফৌজ চল চল এখনই। ঘোড়ায় চড়ে উর্দি পরা ক্লান্তি দল চলে। বাগানে পৌঁছতে ঠিকাদারি বলে, এখন হাতে পয়সা নেই, আর দিন কয়েক পরে আমটা বেচেই আমি হুজুরদের খুশি করব। আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব। তার গলার টুটির চেপে ধরে আজাদ। শালা পিটিয়ে তোর শরীরে ঢিলে করে দেবো। খুশি যা করবে সে আমরা জানি। আমটা পারবার পরও তোমরা বসে থাকবে কিনা এখানে? কোয়ারি টোলার আর সাঁওতাল টোলার যে ছেলে কয়টি বাগান পাহারা দেবার কাজ নিয়েছে তাদের গাছে জড়িয়ে সব আম পাড়ানো হয়। বিলিয়ে দাও তোমাদের টোলায়। ঠিকাদাররা চুপ করে থাকতে পারে না। হুজুর, আমার দোষ দেখছেন। আমি পশ্চিমের লোক বলে এই গায়ের গিধার মণ্ডল যে কৌমি মার্চার চাঁদ ফাঁকা করিয়ে দেবে বলে টোলা থেকে এত টাকা নিল, আর তো কিছু বলেন না। গিধার মণ্ডল যারা আম পাড়ছিল তার বলে কথাটা মিথ্যে নয়। তবে আমাদের খবর দিসনি কেন? ও তো বসায়নি আমাদের ওপর, সেটা বসেছিল, সেটাকে মাপ করিয়ে দিয়েছি। তাকে মুখ ভেঙচি ওঠে গান্ধী। আহাম্মক কোথাকার! মাপ করিয়ে দিয়েছে এই তোদের বলে রাখলাম। আমি বিলি করবার সময় আমাকে আম দিবি, একে খবরদার দিস না।
গিধর মণ্ডলের এই কাণ্ড সকলের নাকের ওপর। আর এখানে সময় নষ্ট করা যায় না। গিধরের বাড়ি যেতে যেতে মাঝপথে প্যাটেলের মনে পড়ে যে হরিজনগুলো ঝুড়ি বুনছিল, তাদের আম দেওয়ার কথা তো ওই গাছ ছোকরাদের বলা হয়নি। আবার ফিরে গিয়ে কথাটা বলে আসা হয়। গিধর মণ্ডলের দেখা পাওয়া যায় না বাড়িতে। আঙুলের থেকে বার করা রক্ত দিয়ে একখানা কাগজ কি যেন লেখে গান্ধী, তারপর সেখানে আমের আঠা দিয়ে এঁটে দেওয়া হয় গিধরের বারান্দায়। টোলার লোকেরা বলে ইনসান আলী আর গড়িয়াকে বলে গিধর বার মাফ করিয়েছে, আর সে আজকাল সদরে থাকে না, জিরানিয়া স্টেশনের কাছে ওর বেয়ারের সঙ্গে মিলে বড় ঠিকাদারি কারবার খুলেছে। সব হাকিমের সঙ্গে তার দোস্ত। সকলের রক্ত গরমই ওঠে। হাতের কাছে কাউকে পাওয়া যাচ্ছে না। প্যাটেল গর্জে ওঠে, এখানে থাকে না কেন ইনসান আলী? হুজুর আপনার ভয়ে। যাক, তবু মনটা একটু ঠান্ডা হয়। রাজপুত্রলা সারা পড়ে গিয়েছে। কেরান্টি বাবু সাহেবের লোটা নিয়ে বাইরে যাবার চেষ্টা করছিল, ধরা পড়ে যায়। আসুন, পায়ের ধুলো পড়লো আপনাদের সকলে অনেকদিন পর। গান্ধী কোমরের ভেতর থেকে একটা কালো রঙের রিভলভার বার করে খাটিয়ার ওপর রাখে, ভাবে দেখাতে চায় যে কোমরের বেল্টটা আগলা করে দিয়ে একটু আরাম করে নিচ্ছে মাত্র। তারপর ফরমাশ করে, কাউকে কটা দাঁতন দিতে বলবেন তো, 6টা নিমের 4টে বাবলার। এর ইঙ্গিত বাবু সাহেব বোঝেন। অনক্ষীবাবু, এরা সকাল থেকে কিছু খাননি, কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন আগে। এ আজাদ, আপনি তো ঘরের ছেলে, রান্নাঘরে ঠাকুরকে বলে আসুন না গোলমরিচ দিয়ে যেন রাধে। প্যাটেল আবার লঙ্কা খায় না। ক্রান্তি দলের সবাই হেসেই খুন। কোন যুগে দুনিয়ায় আছে ওই বুড়োটা? সেই লঙ্কা না খাওয়া ভলেন্টিয়ার জীবনে কি আর ক্রান্তি দলে চলে নাকি? বাবু সাহেব ফ্যাল করে তাকান সকলের মুখের দিকে। কিছুই তাল পাওয়া যায় না এদের কথাবার্তায়। তাকে খাটিয়া থেকে উঠতে দেবে না, তার কারণটা তিনি বুঝতে পারেন। একসঙ্গে সকলে খেতে বসবে না, সেটার কারণ বোঝা যায়। তাদের পুরো বিশ্বাস পায় না, তাই দুজন পাহারায় থাকে। কিন্তু এদের হাসি, এদের রাগ, এদের চাউনি, এদের কথাবার্তা সব বদলে গিয়েছে। দলের প্রায় বেশিরভাগ লোকই তাদের আগেকার জানা। তারা কি করে এই কদিনে বদলে গেল? কোয়ারি টোলার ঢোড়াইয়ের পায়ে জুতো উঠেছে, সুজুতো। লোটা নিয়ে ময়দানে যাবে, তাও পায়ের জুতো খুলবে না। জাতের লোক বাচিতর সিং, গায়ের লোক ঢোড়ায় কত পরিচিত ভলেন্টিয়ার। ভোপত লাল এখন এদের সম্মুখে আসতে ভয় করে। পান জর্দা খাওয়ার পর প্যাটেল কাজের কথা পারে। আরে সিংজি, আপনি তো লাল হয়ে গেলেন যুদ্ধের বাজারে। কি যে বলেন আপনারা? উদ্বেগে বাবু সাহেবের মারি দিয়ে জিভটা একেবারে জিপিয়ে নেয়। এ কি জুলুম! এই তো কালই নিয়ে গেলেন 300 টাকা, আবার সরকারি হাকিমও এসে নিয়ে গেল 400 টাকা। কিসের যেন চাঁদা বলে গত রবিবার 2 দিন থেকে জুলুম পাবলিশের ওপর। দেখুন প্যাটেলজি, আমি কি তার আপনার বাইরে নাকি? কালি তো বিশুনি এসে নিয়ে গিয়েছিল ক্রান্তি দলের জন্য 300 টাকা। আপনারা বললেন তো রোজই দিতে হবে, কিন্তু কোন বিশুনি কেউটে? কে বললো ক্রান্তি দলের লোক? সকলে তো তাই জানে। উর্দি আছে, বন্দুক আছে, জুতো আছে। কাল এখানে থেকে গিয়েছিল রামনেওয়াজ মুন্সির ওইখানেও হয়তো সেটা অনেকে ওইখানে আছে। তাই নাকি? 10 চোখ আগুন জ্বলে ওঠে। এখনো হয়তো ধরা যেতে পারে শয়তানটাকে। জলদি দস্তা এক কাতার। ধুলোর ঝড় বয়ে আবদ বিদায় হলো বাবু সাহেবদের বাড়ি থেকে। এখন কেবল সরকারের কানে না গেলে হলো যে ক্রান্তি দলকে তার বাড়িতে খেতে দিয়েছে আজকে। শান্তি আর নেই পাবলিশের। দৈবক্রমে বিশুনিকে রামনেওয়াজ মুন্সির বৈঠকখানায় পাওয়া যায়। রামনেওয়াজ মুন্সির কাছ থেকে সেও 200 টাকা নিয়েছে। আজাদ প্রথমে গিয়ে তার বন্দুক কেড়ে নেয়। একটাও কার্তুজ পাওয়া যায় না তার কাছে। সে বলে ফুরিয়ে গিয়েছে। নিজের বোকামি রামনেওয়াজ মুন্সি হাত কামড়ায়। বিনা কার্তুজ বন্দুকের ভয় 200 টাকা বার করে দিয়েছে সে। দস্তা এক কাতার। টানতে টানতে বিশুনিকে উঠে নিয়ে যাওয়া হয় গায়ের বাইরে। পামার সাহেব নীলকুঠির দিঘির ধারে একটা বাদাম গাছে বাঁধা হয় তাকে। বিশুনি চিৎকার করে কাঁদে। আর কখনো সে এমন কসুর করবে না। মহাত্মাজির নামে ছেড়ে দাও, অনেক জমানো টাকা আছে তার, সে দেবে ক্রান্তি দলকে। দুটো নাবালক ছেলে, অনাথ হবে তোমাদের ছেলেপিলে। বাবা, ক্রান্তি দলের লোকেরা এসব অনেক শুনেছে। রামায়ণজি আর থাকতে পারে না। সে প্যাটেলের হাত চেপে ধরে। না, এটাকে প্রাণে মেরো না, আমার কথা রাখো। গান্ধী বিরক্ত হয়। এই জন্যই সে এইসব কাজে রামায়ণজিকে আনতে বারণ করে। এর কি ঠিক ছিল না কি? আগে থেকে জানাবো কি করে? সকলে ভাব দেখায় যে তারা রামনেওয়াজির দুর্বলতায় বিরক্ত। অথচ রামনেওয়াজির কথা তাদের স্বস্তির নিঃশ্বাস পড়ে। তারা নিজেদের ঢাকতে চায় কঠোরতার আবরণে, নইলে দলের মধ্যে কায়ের বলে দুর্নাম হয়ে যাবে। এর চেয়ে বড় দুর্নাম দলের মধ্যে নেই, এক কেবল খুফিয়া কথাটা ছাড়া। এরা সবাই সব সময় ক্রান্তিকারী বলে নিজেদের প্রমাণ করতে চায়। যে যত নিষ্ঠুর সে তত ক্রান্তিকারী, যে যত বেপরোয়া সে তত ক্রান্তিকারী, যে যত মুখখিস্তি করতে পারে সে তত ক্রান্তিকারী, খাওয়ার সময় যে যত উদ্দণ্ডতা দেখাতে পারে সে তত ক্রান্তিকারী। আরও অনেক কাজ আছে।
হাবভাব থেকে দলের সাধারণ অশিক্ষিত সর্দাররা অন্য লোকের ক্রান্তি কাছে যোগ্যতার সম্বন্ধে বিচার করে। 10 জোড়া বিদ্রুপ জোড়া চোখ পড়েছে রামায়ণজির দিকে। এখনো লজ্জায় মিশে গেল না রামায়ণজি। নানা, প্যাটেল, একে অন্য কোনো সাজা দাও। তখন বাধ্য হয়ে বিশুনির ওপর লঘুদণ্ডের আদেশ দেয় প্যাটেল। ক্ষিপ্র হস্তে আজাদ হাফ প্যান্টের পকেট থেকে আমার নখ কাটবার ছুরি বার করে। তা মানুষের নাকের মাংস সে এত শক্ত তা ক্রান্তি দলে আসবার আগে কারো জানা ছিল না। আজাদ এ কাজে বিশেষজ্ঞ। পরিত্রাহী চিৎকার করছে বিশুনিকে, উঠে বলুক তাকে সকলে ভীরু। এ আর দেখা যায় না। রামেজি চোখ বুজে ফেলে। আবার ঘোড়া পিঠে চড়বার সময় রাম নেওয়াজ মুন্সি ছুটছুটতে এসে বলে যায় যে বিশুনির কাছ থেকে 200 টাকা যেন চাঁদা বলে লিখে নেওয়া হয়। না, একেবারে রেজিস্টারে সত্যিকারে লেখা হয়। তারাও ছাপোষা মানুষ, এই মনে করে রাখবেন আর কি আমার নামে টাকাটা। প্যাটেলজি, বেলা পড়ে আসছে। রামায়ণজির কর্মব্যস্ত জীবনের একদিনের প্রোগ্রাম শেষ হয়। এখনও হয়তো আর একটা নতুন কিছু মনে পড়ে যেতে পারে গান্ধীজির, না হয় প্যাটেলের। শান্ত দেহ আর মন নিয়ে নিজেদের ঘাঁটিতে পর্যন্ত ফিরে যেতে ইচ্ছা করে না। ইচ্ছে হয় পথের পাশে শুয়ে পড়ে। কিন্তু ঢোড়াইজি জানে রাতের আধারে চৌকিদারের দেওয়া দিহাত এর পুলিন্দাগুলো মাথায় দিয়ে সার যখন সকলে শুয়ে ঘুমাবার ভান করে, তখন সবাই মনের কাছে হিসাব খতিয়ে দেখে। আর সকলে অস্বীকার করুক, রামায়ণজি করবে না। স্থায়ী বাবলার বনে বৌকা বাওয়া দীর্ঘ নিঃশ্বাস বয়ে যায়। তারাগুলোর নিষ্পলক চাউনিতে মনে পড়ে একজনের কথা। আকাশের গাল বেয়ে বেরিয়ে পড়া হিমের ভিজে ওঠে ধোয়ার দাগে ভরা বন্দুকের নলটা পর্যন্ত। তখন কি ঘুম আসতে পারে রামায়ণজির? আবার কাল ভোর হতে না হতেই হয়তো কত জমা করা কাজের কথা মনে পড়ে যাবে এদের। এই নিত্য নতুন প্রোগ্রামের মধ্যে এই একঘেয়েমিও কি থাকতে পারে? অন্ধকার গা খানার পাশ দিয়ে যাওয়ার সময় সর্দার বলে, ওই শোন কি বলছে। পাশের খড়ের ঘরখানার ভিতরে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। খোকন, এতগুলো ভাত খাবে, কেরেন্টিতে যাবে। ওরে হাতি দাম দে, কেরেন্টিতে নাম দে, ঘোড়ার লাগাম দে, কেরান্টিতে কাম দে। গান্ধী বলে, দেশে আর ছাগল চড়াবার লোক জুটবে না রে। এরপর আর রসিকতা কেউ হাসে না। একজন অপরিচিতা মায়ের ক্রান্তি দলের উদ্দেশ্যে দেওয়া শ্রদ্ধাঞ্জলি রামায়ণজির মনের অবসাদ মুছে দেয়। তাদের অসাক্ষাতে বলেই কথাটার দাম এত। তাহলে হয়তো তারা মহাত্মাজির কাজ কিছু করছে। লোকে তাহলে তাদের অনেক উঁচুতে মনে করে। ক্রান্তি দলের জাতকে কর্ণৌজি ব্রাহ্মণ হলে নিশ্চয়ই এর রকমই মনে হয়। একবার জিজ্ঞাসা করে দেখলে হয় সর্দারকে। হতাশা কাণ্ড। সাগিয়ার পুনর আবির্ভাব। সরকার মানে ফৌজ। সেই ফৌজের বুকের পাটা বেড়েছে। আগে ফৌজদের ক্যাম্পগুলো থাকতো গায়ের বাইরে, অনেক দূরে পর্যন্ত, কাঁটাতার দিয়ে ঘেরা। এখন তারা থাকে গায়ের স্কুলের ঘরগুলোতে। বেলুচি ফৌজের দল যখন তখন ঘোড়ায় চড়ে গায়ে টহল দিয়ে বেড়ায়। গিধর মণ্ডল রাতে কানি মুসোহরিনিকে ফৌজে অফিসরের তাঁবুতে পাঠায়, আর দিনে তাকে নিয়ে খাঁ সাহেব ইনসান আলীর বাড়িতে বসে পাইকারি জরিমানার লিস্ট তৈরি করে। চৌকিদার দিহাত এর পুলিন্দাগুলো আর ক্রান্তি দলকে দেয় না, বিক্রি করে দেয় বাবু সাহেবের বাড়ির কন্ট্রোল এর দোকানে ঠোঙা তৈরি করবার জন্য। লাডলিবাবু আর ইনসান আলী মিলে চাল কাপড়ের আড়ত খোলে নেপালে। এখান থেকে নিয়ে যায়। রাতে বাবু সাহেবের দস্তখতে লোকে কাপড় পায়। একদিন খেতে কাজ করিয়ে নেয়, তারপর দস্তখত দেয় তিনি। আগে রামায়ণজি শুনত কোশিজি থেকে আরম্ভ করে শিলিগুড়ি পর্যন্ত পাক্কি। এখন এত দূর পাক্কি সে দেখেছে, কিন্তু এর আদি অন্ত পায়নি। শুনেছে পূবে পাক্কি চলে গিয়েছে চীনের দেশে কামাখ্যা মায়ে হয়ে। পশ্চিমে কোথাও যেন গিয়েছে, নাম মনে আসছে না। এই রকমই হয়। রামায়ণ পড়তে শিখলেও দিহাতের পাতা পড়া যায় না, শেষ নেই কিছুরই। দলে যত লোক ধরা পড়ে তত নতুন লোক ভর্তি হয় না। আসে মধ্যে দু একটা স্কুলিয়া, এখনও রহস্য আর রোমাঞ্চের টানে। দলে যত লোক ধরা পড়ে তত নতুন লোক ভর্তি হয় না। আসে মধ্যে দু এক রোমাঞ্চের টানে। দল ছোট হয়ে এলে কি হবে? দলের মধ্যে গোলমাল দিনই বাড়ছে। এটা বেশি দূর গড়িয়েছে কিছুদিন থেকে। গান্ধী গিয়েছিল জিরানিয়ায় ভালো লোহার ব্যবস্থা করতে। সেখানকার ফৌজি হাওয়া গাড়ি মেরামতের কারখানায় সবর্ণ মিস্ত্রির সঙ্গে পরিচয় আছে দলে। জামালপুরে লোহাটা বড় খারাপ দিচ্ছিল। সে লোহার তৈরি পিস্তলে নিশানা বড় তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছিল ইদানিং। জিরানিয়া থেকে গান্ধী এর জন্য টাকা চেয়ে পাঠায়। প্যাটেল গঞ্জের বাইরের নৌরঙ্গিলাল গোলাদারের কাছ থেকে চাঁদা নিয়ে গান্ধীজিকে পাঠায়। চাঁদাটা অবশ্য তোলা হয়েছিল সাবেক ক্রান্তি দলের ধরনে। একটু জিরিয়ে নেওয়ার আছিলায় রিভলভার শুদ্ধ কোমরের বেল্টটা খুলে সম্মুখের খাটিয়ায় রেখে
পুরনো থিতানো মনোমালিন্য হঠাৎ নাড়া পড়ে ওপরে উঠে আসে। প্যাটেল বলে, বিলাক, আমার বাবা যদি লাখ টাকা রোজগার করতো তাহলে আমি তাকেও ছাড়তাম না। এই ঝগড়াটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দলের মধ্যে। একজনের সমর্থকদের হাতে বেশি বন্দুক গেলে অন্যের সমর্থকরা ভরসা পায় না। রাতের পাহারায় দুজনের একসঙ্গে ডিউটি পড়ে। দল থেকে ঠিক হয়েছে যে যেসব লোক 42 সালে জেলে গিয়েছিল এখন ফিরে আসছে তাদের দলে টানবার চেষ্টা করতে হবে, না হলে আনাড়ি রংরুটদের দিয়ে বেশি কিছু কাজ হবে না। জেল ফেরতদের দলে আনতে পারলে লোকের চোখে দলের সম্মানটা বাড়ে আর টাকা পয়সা সংক্রান্ত দুর্নামটা একটু কমে। দলে যদি সে নাও আসতে চায়, বাইরে থেকেও সে তো সাহায্য করতে পারে। সরকার একবার যখন ছেড়ে তখন আর চট করে ধরবে না তাদের। তাই কে কবে ছাড়া পাচ্ছে সব খবর দলের লোকের নখাগ্রে। বিশ্বকান্ধায় বিলটা আর বটকামাঝি ছাড়া পেয়েছে দিন কয়েক আগে। তাই প্যাটেল রামায়ণজির ওপর ডিউটি দেয় তাদের সঙ্গে দেখা করবার। যাওয়ার সময় হঠাৎ প্যাটেল বলে, না রামায়ণজি, আমি ভেবে দেখলাম যে বটকামাঝির সঙ্গে দেখা করে আর দরকার নেই। ওর বুদ্ধি বড় মোটা, চুপচাপ কোনো কাজ ওকে দিয়ে করানো যাবে না। কেবল বিলটার সঙ্গে কথাবার্তা বলবেন, আর কিছু না করুক। দলের লোকজন মকদ্দমায় তদবিরটাও যদি করতে পারে ঠিক করে কাছারিতে, তাহলে অনেক কাজ হয়। 3 গুণ করে টাকা নেবে বিজন উকিল বলেছে। তারিখের আগে তাকে মনে পড়িয়ে দেওয়ার জন্য তো একজন লোকের দরকার। আপনার দোস্ত সে, আপনি বললে শুনবে। বিজন উকিল দেবার টাকাটা আসবে কোথা থেকে? রামায়ণজি বিশেষ কিছু ভেবে বলেনি কথাটা। সকলে এর মানে নেয় উল্টো। দলের টাকা জোগাড় করবার ধরনের ওপর ইঙ্গিত বলে ধরে নেয় সকলে এটাকে। আরও একটা প্রচ্ছন্ন মনের ভাব আছে রামায়ণজির কথার পেছনে, নিজেকে দলের অন্য সকলের চাইতে ভালো ভাবা। এটা ক্রান্তি দলের লোকেরা বরদাস্ত করতে পারে না। এতগুলো উদ্যোগ্র স্নায়ুর বারুদে দপ করে আগুন জ্বলে ওঠে। গান্ধী কম্বল চাপড়ে বলে, যেমন করে হোক জোটাতেই হবে এর টাকা, আর সর্বর্ণ মিস্ত্রির টাকা। কে একজন বলে, রামায়ণগিরি ফলাতে আসো আর নিজের ইমানদারির দিকে তাকিয়ে দেখো না। মুখ সামলে কথা বলবি বলছি। তার ইমানদারি নিয়ে প্রশ্ন তুলছে এরা তাতমা টুলির পঞ্চ না যে ঢোড়াইয়ের চোখ রাঙানো দেখে ভয় খেয়ে যাবে। সার্চ করা হোক রামায়ণজির বটুয়া। কেঁপে ওঠে রামায়ণজির বুক। এতক্ষণে সে বোঝে এরা কি বলতে চায়। তার ঘুমানোর সময় এরা বোধহয় বটুয়া খুলে দেখে থাকবে। না না, বিশ্বাস করো গান্ধী সর্দার, তুমি অবিশ্বাস করো না। এ রাহাজানির জিনিস নয়, ভুল ভেবো না। এই রামায়ণ হাতে করে বলছি। আমার ইমানদারিটুকুতেও যদি সন্দেহ করো তাহলে আমার আর থাকলো কি? নানা রকম জেরা করে সকলে তার বিরুদ্ধে এত বিদ্বেষ জমানো ছিল এই লোকগুলোর। এটা তার মরা ছেলের গলার মালা। এ কথা কেউ বিশ্বাস করলো না। কে জানে বলেনি কেন সে এ কথা আগে নিজে থেকে। তার কথাটা বিশ্বাস করলেও হয়তো সবাই তাকে স্বার্থপর ভাবছে। দলের এত দরকারের সময়ও নিজে জিনিসটা দলকে দেয়নি বলে। প্যাটেল আর গান্ধী দুজনেই তাকে নিজের দলে টানতে চায়। যে কোনো একটা দলে গেলে তার সমর্থন পাওয়া যেত এখন। শেষ পর্যন্ত সকলে ঠান্ডা করে গান্ধী। প্যাটেল রামায়ণজির পিঠ চাপড়ে কথাটা ভুলে যেতে বলে। দলের অন্য সকালে হাসি তামাশা আরম্ভ করে অন্য একটা বিষয় নিয়ে। এই সব ভাবি আড়ি খেলা তাদের অষ্টপ্রহর। একটা জিনিস নিয়ে বেশিক্ষণ মাথায় ঘামানোর আজকাল আর তাদের ধাতস্থ হয় না। মুহূর্তে মুহূর্তে এদের মন বদলায়। আমাদের শোনাতে এসেছিল কথা, তোমাকেও শুনিয়ে দিয়েছি। দলের আর 10 জনের চাইতে তুমি এক চুলো ভালো না, এই হচ্ছে সকলের মনের ভাব। আগুন ঝলসানো ছোলার গাছগুলো নিয়ে ততক্ষণে কাড়াকাড়ি পড়ে গিয়েছে দলের মধ্যে। একজন রামায়ণজিকেও কতগুলো দিয়ে গেল। মনের ওপর একটা দুশ্চিন্তা বোঝা নিয়ে রামায়ণজি বিশ্বকান্ধার পথে বেরোয়। যাত্রাটা প্রথমে খারাপ হয়ে গিয়েছে। আজ বড়াতে কি আছে কে জানে। বটুয়াটা বাইরে থেকে টিপে টিপে দেখে এইটাতে নিয়েই তো যত গন্ডগোল হলো আজকে। অথচ যার দেওয়া সে একটা খবরও রাখে না। সে যাওয়ার সময় বলে গিয়েছে তার মাকে দেখতে। রাখতে পেরেছি কি তার কথা? রামায়ণজি যখন বিশ্বকান্তে পৌঁছে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ভজন শেষ হওয়ার পর বিলটা বাড়ি ফিরল। তখন গিয়ে চুপচাপ দেখা করবে তার সঙ্গে। ততক্ষণ এই শীতের মধ্যে কোথাও বাইরে বসে রাত কাটাবে। তার চাইতে টোলার বাইরে মোসাম্মতের বাড়িতে যাওয়াই ভালো। তাছাড়া সাগিয়া যাওয়ার সময় কথাটাও রাখা হবে। আজকে আসবার আগে ঘটনাটার জন্যই বোধহয় সাগিয়ার কথাটা বারবার মনে পড়ছে। এদিকটায় কোনো ভয় নেই। ফৌজের ক্যাম্প কুশির ধারে। গুটি পোকার ঘরের পাশে মাঘ মাসে জলা জমির জল শুকিয়েছে মানুষ সমান এই রকম ঘাসের মধ্যে দিয়ে পায়ে চলার পথ। দূরে বাবু সাহেবের বাড়ির দিকে আর কোয়েরিটোলার গিধন মণ্ডলের বাড়ির দিকে শীতের ধোঁয়ার মধ্যে দিয়েও অস্পষ্ট আলো দেখা যাচ্ছে। বাকি গাখানা অন্ধকার। মোসাম্মেদ বাড়ির মধ্যে যেন কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। ও বুড়ি চিরকাল আপন মনে বকা অভ্যাস। যাক, বুড়ি তাহলে ভালোই আছে। উঠোনের ঝাঁপ বন্ধ ভেতর থেকে। এই সাজরাতেই গায়ে মিলিটারি ক্যাম্প হয়েছে বলে বোধ হয়। রামায়ণজি দরজার জুতো খুলে রাখে। এই জুতো পরা আর চা খাওয়ার কথাটা লোকে ব্যবহার করা ক্রান্তি দলের বিরুদ্ধে। ডাকাতি অভিযোগের প্রমাণ। গায়ে
সাধারণ লোক জানে যে সৎ পথে থাকলে তাদের শ্রেণীর কারোর পক্ষে এই বিলাসিতা ও বসনের খরচ জোটানো সম্ভব নয়। তাই জুতোর পরে সাগিয়ার মায়ের সম্মুখে লজ্জা করে। মোসাম্মেদ, ও মোসাম্মেদ, বাড়ি আছো নাকি মোসাম্মেদ? কে? কথার স্বরটা কি রকম যেন একটা লাগে, মনটা একটা সুস্থির হয়নি, সেই জন্য বোধ হয় এমন মনে হচ্ছে। মেহমান বোধ হয় ভরসা পাচ্ছে না বুড়ি। পাশের গোয়ালঘর থেকে একটা গরু ডাকছে। অনেক দিন মোসাম্মদের গোয়ালঘরের কাটাতে হয়েছে তাকে। গরুটা কি তার গলার স্বর চিনতে পারলো নাকি? সে গরুকে কি আর এতদিন বেঁচে আছে? বেড়ার ফাঁকের ভিতর দিয়ে একটা মৃদুলা দেখা যাচ্ছে। গোবর লাগানো পাটকাঠির আলোটা কাছে আসছে। কে? ঢোড়াই? ঢোড়াই? সাগিয়া? অজস্র প্রশ্ন ভিড় করে ঢোড়াইয়ের মনে। ঝাপখানেকে ধরে দাঁড়ানো হয়। ও মা, দেখে যাও কে এসেছে। সকালে দেখি এই বেড়ার ওপর একটা কাক আর একটা কাকের মুখে আবার গুজে দিচ্ছে। তখনই আমি মাকে বলেছি ঘরে অতিথি আসবে। আমার মায়ে বেটিতে ভেবে মরছিলাম যে না আছে ভাতার পুত, না আছে সাত গোষ্ঠীতে আপন বলতে একটা কেউ। ভয়ে মরে। অতিথি বলতে চোর ডাকাত, না হয় ফৌজি ক্যাম্পের সেপাই। এতক্ষণে ঢোড়াইয়ের কথা বের হয়। কবে এলে? অনেক দূর থেকে যেন এলো শটটা। এই তো কিছুদিন আগে এসে সব শুনেছি তোমাদের কথা মায়ের কাছ থেকে। দেখি একবার মেহমানের চেয়ারখানা ভালো করে। সাগিয়া পাটকাঠি তুলে ধরে ঢোড়াইয়ের মনে হয় যে সাগিয়া বোধহয় আগের চেয়ে একটু প্রগলভা হয়েছে। এ কি ছাই চেহারা হয়েছে। ঘুরে ঘুরে কিছু খাও দাও না, উপোস করেই থাকো। আবার ফৌজের উর্দি চড়েছে গায়ে। ও উর্দি আজকাল পচে গিয়েছে। না, সাগিয়া বদলায়নি। দরদ ভরা বকুনিগুলো শুনে ঢোড়াই বুঝতে পারে একটু কালো হয়েছে আগের চেয়ে, আর কথাবার্তা আত্মপ্রত্যয় অনেক বেড়েছে। বোধহয় পৌরত্বের সীমায় পৌঁছেছে বলে, কিংবা হয়তো পৃথিবীর সঙ্গে এই কয়েক বছর যাযাবরী পরিচয় এর ফলে। ঢোড়াই লক্ষ্য করতে চেষ্টা করে সাগিয়া চোখ দুটো আর চোখের মধ্যে কিছু খুঁজে বেড়াচ্ছে কিনা। তাই সে আগেকার মতো না। প্রশ্নের উত্তর বোধহয় পেয়ে গিয়েছে সে। হয়তো তার আর জবাবের দরকার নেই। কিন্তু সে সাগিয়া ঠিক তেমনই আছে। নইলে তার বকুনিটাও কি কখনো আদর বলে মনে হয়? বুড়ি এসে ঢোড়াইকে জড়িয়ে ধরে। আর তো আমাদের ভুলেই গিয়েছিলি তুই বড়লোক হয়ে, তবু যে মনে পড়েছে আজ। সে আমার 14 পুরুষের ভাগ্যি। মোসাম্মেদের কথায় প্রতিবাদ করে না ঢোড়াই। বুড়ো মানুষ ভালো মনে বলেছে। ভাগ্যে যে জুতো জোড়া বাইরে রেখে এসেছে। কি করবি সাগিয়া ভেবে পাই না। খাটিয়াখানার ওপর কম্বল বিছিয়ে দেয়, ঘুঁটিতে জল এনে দেয় পা ধোয়ার জন্য। নারকেল তেলের শিশিটা পেরে নিয়ে গরম করতে বসে পাটকাঠি জেলে। ওমা, দেখো আমার আক্কেল। মার সঙ্গে গল্প করো এত কতক্ষণ। তেলের শিশিটা ঢোড়াইয়ের হাতে দিয়ে সাগিয়া ছোট গোয়াল ঘরের দিকে। নিচে দৌড়চ্ছি সাগিয়া। বাছুর খুলে দেওয়া হয়েছে কখন। এখন কি আর পাবি এক আজলাও? মোসাম্মেদ কাছ থেকে ঢোড়াই সব জানতে পারে। যেমন হঠাৎ চলে গিয়েছিল তেমনি অপ্রত্যাশিতভাবে ফিরে এসেছে। মাঝে জীবনের খুঁটিনাটিগুলো ঢোড়াই শুনতে চায় না। সাগিয়া ফিরে এসেছে, সেটা সবচেয়ে বড় কথা। কি রকম যেন সাগিয়ার মাটা। সব খবর সে ঢোড়াইকে শোনাবে। বিদেশিয়ার দলে সে গুফা হারামজাদায় কি একটা ফৌজের কাজ পেয়েছে। জায়গায় জায়গায় গিয়ে নাকি ফৌজদের গান বাজনা শুনিয়ে বেড়াতে হবে। যেমন সরকার আর তেমন ফৌজ। সাগিয়া ছেড়েই দিয়েছে নাকি? সে তারপরেই চলে এসেছে। আমি কিছু জিজ্ঞাসা করিনি তাকে। সে নিজে থেকে যা কিছু বলেছে যেদিন আসে সেদিন শুধু বলেছিল যে বয়স 2-20 পেরোনোর পর লোকে কিছু বললে গায়ে লাগে না। তারপর ফিসফিস করে ঢোড়াইয়ের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, টোলার লোকেও বৈধটা সাদা বলদটা খাচ্ছেও না দাচ্ছেও না। দিন দিন হাড় পাজরা বেরিয়ে যাচ্ছে। একটা বৈধ যাচ্ছিল হেঁকে। তাকেই মা ডাকলো। সে বলে যে এ কিছুই না, গায়ে পোকা হয়েছে তাই। একটু হলুদ খাওয়াও, কেরোসিন তেলে ছাই ভিজিয়ে তাই দিয়ে গা ডলে দাও, একদিনে সেরে যাবে। পোকা কপালে রামজি ছাই দিয়েছে। ছাই না হয় জুটলো, কিন্তু আজকাল দিনে কেরোসিন তেল জোটাই কি করে? বিদেশিরা দলের সঙ্গে এতকাল সাগিয়া বৃথায় কাটায়নি। গিধরের বউ এ কথা ভুলল কি না বোঝা যায় না। গৌনৌরির ছেলেটা বলে ফৌজি জুতো। কোনো ফৌজি লোকের কাছ থেকে কিনে থাকবে বৈধটা। গিধরের বউয়ের কানে কথার সুরটা একটা অযাচিত কৈফিয়তের মতো ঠেকে। তারা দূরে চলে গেলে সাগিয়ার মাকে বলে যে এইসব কথা ঢোড়াইয়ের কাছে তুলে দরকার নেই। একদিন একটু আরামে ঘুমোক। আজকের মতো দিনে তাদের বাড়িতে যে ঢোড়াইয়ের দুর্বহ জীবনকে অযথা ভারাক্রান্ত করতে চায় না। মোসাম্মেদ গম্ভীর হয়ে তামাক খেতে বসে। তার মনের মধ্যে কুয়াশা জমে আসে। তার মেয়ে বুঝি মেহমানকে বাঁচাতে গিয়ে আবার নতুন করে একটা কলঙ্কের টিকা নিল কপালে। এ ব্যাপারে এখন থামলে হয়। প্রসাদ খাওয়ার পর ঢোড়াইয়ের মনে হয় যে এইবার যাওয়া উচিত বিলটার সঙ্গে দেখা করতে। নইলে বিলটা ঘুমিয়ে পড়বার পর গেলে অসুবিধা। তাছাড়া ক্রান্তি দলের নির্দেশ যে যার বাড়িতে খাবে তার ওখানে শুও না। নিজের অভিজ্ঞতা প্রসূত এই নির্দেশ। কথা না মেনে কোথায়
কবে ধরা পড়েছে সব ঢোড়াইয়ের জানা, তাই তার ঢালা আদেশ অহেতুক মনে হয় না ঢোড়াইয়ের। সে এরকম জোর করে বিছানা থেকে উঠে পড়ে। অবাক হয়ে যায় সাগিয়া। আমার যেতে হবে, এখনই কাজ আছে। এই রাত্রিরে না তো কি শীত কি দিনে কাটে নাকি? লোকে হেসে ঢোড়ায় হালকা করে যে চাই মনের উপরে যেটাকে তাকে যেতেই হবে। হ্যাঁ, তোমরা বলে কাজের মানুষ। ঢোড়ায় বুঝতে চেষ্টা করে সাগিয়া কি ভেবে কথাটা বললো। ঠাট্টা করলো না তো ঠিক বোঝা যায় না। মোসাম্মেদ দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। একটু ফাঁক ছুঁয়ে প্রণাম করে তাকে ঢোড়ায়। বড্ড ভালো লেগেছে তার আজকে মোসাম্মদকে। বুড়িটা হুকোটা ঢোড়াইয়ের মাথায় ঠেকিয়ে বছরকার দিনে আশীর্বাদ করে। রামজি করুন যেন তাদের সুমতি হয়। কেবল টাকা কামাচ্ছিস, এবারে বিয়ে থা কর, সংসারী হ। প্রসাদের থালা থেকে চিনিটুকু সাগিয়া একখান ন্যাকড়ায় বেঁধে ঢোড়াইকে উর্দির পকেটে দিয়ে দেয়। বুড়ি বলে, ওই গিধন মণ্ডল বলে চিনিটা জোগাড় করতে পেরেছিল, নইলে আজকাল কি আর পূজা পার্বণ করবার জো আছে? বলে সে নিজের বোঝে সে তার কথাটা সময় উপযোগী হয়নি। তাড়াতাড়ি সামনে নিয়ে বলে, এ আসবার দরকার কি ছিল? ঢোড়ায় কতক্ষণই ছিল, মাত্র 3-4 ঘন্টা হবে। তবু সে চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগে। শীতের রাতে ঝিঝির ডাকে নিঃসঙ্গতা আরও বেশি বলে মনে হয়। ঢোড়াইয়ের কথা মনে পড়ে। আগুনের কড়াইখানা কোলের কাছে টেনে নিতে সংকোচ লাগে। আকাশ পাতাল ভেবে নিজ ঝুম ঠান্ডা মনটাকে আবার স্বাভাবিক অবস্থায় আনবার চেষ্টা করতে হয়। মোসাম্মেদ তবু তো কোটা আছে। বাড়ির কাছে শিয়াল ডেকে ওঠে। রাত দুপুর হয়ে গেল নাকি এরই মধ্যে। তারপর ডাকে একটা কুকুর স্বরটা একটু ভাঙা গোছে। মাঘের শীতে বাক কাঁপে, তার আবার কুকুর। গায়ের কুকুর এত দূর এসেছে শিয়ালের পেছনে। সত্যি ঢোড়াইটা কি আক্কেল! কুকুর শিয়ালও তো জুতোটা বাইরে থেকে টেনে নিয়ে যেতে পারতো। মিয়াও মিয়াও। মা মেয়ে দুজনের মুখের দিকে তাকায়। আর ভুল না হয় কারোর। এতক্ষণ প্রায় এই বুঝেও মনকে ফাঁকি দেবার চেষ্টা করছিল। তখনও আমি বলেছি সাগিয়া, মিয়াও। কে? তোর পিসেমশাই। ঝাঁপ ঠেললে টোলার ছেলে দল উঠোনে ঢোকে। গনৌরি ছেলেটা ফিরে গিয়ে পাড়ার বন্ধুদের খবর দিয়েছিল ফৌজের লোক। ফৌজি জুতো গায়ের বাইরে করে দিলে কি হবে? যাতে তো কোয়েরি এ কি কানা মুসহরিণী পেয়েছে। এখানে এসে দেখে যে ফৌজি ফেরার, জুতো জোড়া নেই। সকলে গৌনৌরি ছেলেটার দোষ দেয়। জুতো জোড়া তার নিয়ে যাওয়া উচিত ছিল হাকিমের কাছে দাখিল করবার জন্য। তারপর সব রাগ গিয়ে পড়ে সাগিয়ার ওপর। 3 কাল গিয়ে এককালে ঠেকেছে, স্বভাব যাবে কোথায়? ফের জেকে সেই ফৌজের লোক না হলে আর মানায় না আজকাল। সাগিয়া কোনো কথা বলে না। এসব ছোট ছোট পাড়ার ছেলেরা তার পেটের ছেলে বেঁচে থাকলে এদের থেকে কত বড় হতো আজ। এদের কাছে নিজের চরিত্রের সাফাই দিয়েও ঘেন্না করে। আর ঢোড়াইয়ের নাম জানাজানি হলে হয়তো এখনও গিধন মণ্ডল ফৌজে খবর দিয়ে দেবে। হয়তো ঢোড়াই এখনও কাছাকাছিই আছে। আগে একবার টোলা ছাড়া করেছিলাম, এবার দেশ ছাড়া করাবো। ভাবিস না যে ওই ফৌজের বাপ তোদের বাঁচাতে পারবে। হাসি টিটকারি গালির তোড়ে আর আসন্ন বিপদের আশঙ্কায় মোসাম্মেদ তার মাথা ঠিক রাখতে পারে না। এই ঢোড়ায় হয়েছে তার মেয়ের কাল। শোনো গো বাছারা। তারপর মোসাম্মেদ সব কথা বলে ছেলেদের। একটা কথা লুকোই না, ফৌজের লোকে ঘরে আনবার দুর্নামের চেয়ে ঢোড়াইকে ঘরে আশ্রয় দেবার দুর্নাম অনেক ভালো। রামায়ণজি চুপ আসতে। কিন্তু সচেষ্ট সত্ত্বেও এত হট্টগোলে চুপি সেরে ফেলা যায় না। টোলার লোকেও তখন লাঠি নিয়ে পৌঁছে গিয়ে চেঁচামেচি করতে। গনৌরির ছেলের কাছে থেকে খবরটা জানবার পর বড়রা এতক্ষণ নিজেদের মধ্যে সলা পরামর্শ করছিল। জমাট কুয়াশা চিরে ফৌজি ক্যাম্পের হুইসেল বেজে ওঠে। গুটি পোকার ঘরের দিক থেকে অনেকগুলো টর্চের ঝাঁটা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। সিটি মেরে ছেড়ে পালা এসে পড়ল বলে থাকে কেবল যারা যেতে পারে না। লুচো চৌকিদার, মোসাম্মেদ আর সাগিয়া। ফৌজ যেন আগে এসে এখানেই আসে রামজি। তাহলে ঢোড়াইটা খানিকটা সময় পায় দূরে যাবার জন্য। রামায়ণজির ক্ষোভ ও আশা। মাস্টার সাহেবদের জেল থেকে ছেড়ে দিয়েছে। মাস্টার সাহেব বেরিয়ে ছাপা ইস্তেহার বার করেছে। প্যাটেল পড়ে শোনালো, কংগ্রেস লোক যারা আজও ফেরারি আছেন, মহাত্মাজির আদেশ অনুযায়ী তারা যেন সরকারের সম্মুখে অবিলম্বে নির্ভীক চিত্তে হাজির হয়ে যান। মহাত্মাজির এই আদেশের পর কারো আত্মগোপন করে থাকার অর্থ হয় না। সর্বসাধারণকেও জানিয়ে দেওয়া হচ্ছে যে এই মাসের পর কোনো ফেরারি ব্যক্তিকে তারা যেন কংগ্রেসের লোক বলে ভুল না করেন। 1942 সালে কংগ্রেসের নির্দেশ অনুযায়ী যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধে অনতি সেই সময় মকদ্দমাগুলোর সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করব। দলের মধ্যে হট্টগোল পড়ে যায়। ছাগলের দুধ খেতে খেতে মাস্টার সাহেবের বুদ্ধিতেও বোটকা গন্ধ হয়ে গিয়েছে। যাদের ফাঁসি সাজা হতে পারে তাদের বলে কিনা সারেন্ডার করতে। এরপর আর কেউ চাঁদা দেবে? ক্রান্তি দলকে ধরিয়ে দেবে? নিজেরা তো জেলের মধ্যে বসে মজা উড়িয়েছিস এতদিন। যারা প্রাণ হাতে করে কাজ করলো এতদিন বাইরে থেকে, তাদের মকদ্দমা পর্যন্ত তদবির করবে না।
দলের কে কী মানে করে মাস্টারমশাই ইস্তেহারে তা ঠিক বোঝা যায় না, কিন্তু দেখা যায় যে প্যাটেল হাকিমের কাছে স্থল দর করে দিয়ে দিন কয়েক পরে আজাদ একটা কাজে নেপালে গিয়ে আর ফিরে আসে না। শুধু রিভলভার নয়, দলে 2000 টাকা তার কাছে ছিল। রামায়ণজির দুঃখ যে মসমতা সাগিয়া পুলিশ ধরে নিয়ে যাওয়ার খবর ক্রান্তি দল লেজটা পর্যন্ত নাড়ায়নি। মুখ ফুটে অবশ্য এ কথা সে বলেনি দলের লোকের কাছে, বললে তারা মিথ্যাবাদী। রামায়ণজির সঙ্গে তখনও ধন্ধুমার বাঁধিয়ে দিত, লেজটা পর্যন্ত নাড়ায়নি বললেই হলো। কত সওয়াল, কত বহস হয়েছিল বলে নতুন প্রস্তাব পাশ হয়েছে। কোনো কাজে কারোর বাড়ি গেলে কেউ যেন জুতো খুলে না রাখে। কথাটা মিথ্যে নয়, তবে রামায়ণজি বলতে চায় অন্য কথা। মেয়েদের স্বীকারোক্তি নেবার সময় তাদের চোখ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল বলে সে কথাটা রটেছিল। সেইটাকে নিয়ে ক্রান্তিদল মাথা ঘামায়নি। একটু খোঁজও তো নিতে পারত। নাকের সামনে যে জুলুম করছে তাকে সাজা দেবার সাহস যদি চলে গিয়ে থাকে, তবে আজ দরকার কি এত কার্তুজ আর পিস্তল তৈরি করে? তার মনের মধ্যে দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো জড়ো হয়েছে তার সঙ্গে এটাকে সে গেঁথে রেখে দিয়েছে। সব ভালো না লাগাগুলো জমে জমে দানা বেঁধে বেঁধে অভিযোগ হয়ে দাঁড়িয়েছে সেখানে। প্রথম যেমন দলটাকে আপন মনে হতো, এখন আর তা হয় না। তা না হলে যে নিজের কাজে নিজের বিরুদ্ধে অভিযোগ আনতে হতো। তবু দরকার প্রাণ বাঁচানো, তাছাড়া আর এখন কাজই বাকি। দুজন উপরি এক জায়গায় থাকবার উপায় নেই। চৌকিদারগুলো পর্যন্ত দেখলে আজকাল লুকোতে হয়। মায়াবাস বসাবার মতো কোনো জিনিসের মনের কোনায় পাওয়া যায় না। কাল মাথা গুঁজবার মতো জায়গা পাওয়া যাবে না, এ কথা ভেবে মন খারাপ করতেও ভয় লাগে। রাতে কুকুরের ডাক শুনলে ধর্মর করে উঠে বসতে হয়। বাতার গুণধরা বাঁশের কুটকুট শব্দকেও ঘোড়ার খুঁড়ের মতন বলে ভুল হয়। রাতের আধারে পথ চলতে হয়। মাঠের গরু, মোষ আর অন্য জানোয়ারগুলো বর্ষাকালে শুকনো জায়গা দেখে দেখে দাঁড়ায়। তাই রাতের জলকাদার মধ্যে পথ চলবার সময় পথ ঠিক করতে হয় কোথায় তাদের চোখ জ্বলছে তাই দেখে। রাতটা তো তবু একরকম করে কাটে, দিন আর কাটতে চায় না। ঘোড়ার সওয়ার ফৌজিদের টহল দেওয়ার নিয়ম রাতে, কিন্তু রাতে তারা কাজে ফাঁকি মেরে ঘুমোয় আর দিনের ঘোড়ায় চড়ে হাটে যায় ডিউটি আর সস্তায় জিনিস কেনা একসঙ্গে সারবে বলে। তাছাড়া আছে টোলায় টোলায় সরকারের খুকিয়া। দিনের বেলা এদের নজর এড়িয়ে চলা শক্ত করে ধরবার মতো কিছু পাওয়া যায় না মনের কাছে। এরপর কি তা কেউ জানে না? এত কথা, এত তর্ক, কিন্তু রামায়ণজির মনে পড়ে না কেউ একদিনও রামরাজ্য স্থাপনের কথা বলেছে দলের মধ্যে। এই প্রাণ বাঁচানোর চাইতেও দলের বেশি দরকার টাকার। এতগুলো লোকের খাওয়া পড়া চালাতে হবে অনিশ্চিত প্রায় অজ্ঞাত কোনো উদ্দেশ্যের জন্য কার্তুজ আর পিস্তল তৈরির কাজ চালিয়ে যেতে হবে। ক্রান্তি দলের মোকদ্দমায় বিজন উকিল 3 গুণ ফ্রি নেয়। সে খরচ যেমন করে হোক জোটাতেই হবে। একজন দুজন করে এক গেরস্থের বাড়ি গেলে তবু খেতে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তাতে ভয় আছে গেরস্থ দুষ্টু হলে। তাছাড়া নতুন লোকদের বন্দুক নিয়ে একা ছাড়তেও ভয় করে। কত লোক যে বন্দুক নিয়ে পালিয়েছে তার ঠিকানা নেই। এত সাবধানতা সত্ত্বেও রোজ কানাঘুষো শোনা যায় দলের অধিকাংশ লোকের বিরুদ্ধে। অভিযোগ অনেক ঘোড়াচড়া লোকের বিরুদ্ধে। এ কেবল বাবু সাহেবের মতো কিষাণদের বক্তক্তির মধ্যে দিয়ে নয়। আজকাল অভিযোগ অনেক ঘোড়ায় চড়া গরিব হাটুরে পাটের গাড়ির গাড়োয়ান। পরিষ্কার ভাষায় ক্রান্তি দলের লোকের বন্দুক দেখিয়ে 5 টাকা 10 টাকা নেওয়া অভিযোগ। সব উঁচু গান্ধী বলে ক্রান্তি দলের নাম করে কোনো বদমাশ রাহাজানি করে বেড়াচ্ছে। একবার ধরতে পারলেও হয় শালাকে। রাঙা আলু তোলা ক্ষেতের মধ্যে খুঁটখুঁটে গুজে যখন আর একটা করে আঙুলের মতো মোটা শেকড়েও পাওয়া যায় না, তখন যদি দলের দুজন নতুন লোক বলে যে দেখি কিছু মুড়ি চিড়ে জোগাড় করতে পারা যায় কিনা গায়ে, সে আর জিজ্ঞাসা করতে যাচ্ছে তাদের কাছে পয়সা আছে কিনা। কথা বাড়িয়ে লাভ কি? এই অস্থির অনিশ্চিত জীবনে সূক্ষ্ম অনুভূতিগুলো ক্রমে ভোঁতা হয়ে আসে। ভাববার ধারা চলে অপ্রত্যাশিত খাতে। তস্ত চঞ্চল চোখের চাহনিতে সকলের সন্দেহ ছায়া পড়ে। কেউ কাউকে বিশ্বাস পায় না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বেঁধে ওঠে। উৎসাহের ফেনা মরে এসেছে। শক্ত অবলম্বন চাই মন। মন্থর দণ্ডের গায়ে ফেনাটা লেগে থাকলে বাঁচতে পারে। তাই রামায়ণজি দিন দিন নিজেকে বেশি করে গুটিয়ে নেয় রামায়ণ খানার মধ্যে। দৈবানুগ্রহে অ্যান্টনি সাক্ষাৎ লাভ। রামায়ণের আড়ালে গিয়েও মনের অস্ত্রটা কাটতেন না রামায়ণজির। এর মধ্যে ডুবে থেকেও মন বল পায় না, স্বাদ পাওয়া যায় না কিছুতে। একটা সর্বগ্রাসী উদাসীনতার ছায়া পড়েছে মনের ওপর। হয়তো রামায়ণজির মতো দলের আরও অনেকের মনের ভাব এই রকমই। কে আর জানতে পারছে? আজকাল দলের লোকেরা যা ভাবে তা বলে না, যা বলে তা করে না। সর্দারেরও সকাল সন্ধ্যায় পুজোটা বেড়েছে। আবার বলতে আসে যে সাগিয়াদের গ্রেপ্তারের সময় লেজ নাড়ায়নি, সে কথা ভুল। দল কই? দলের লেজটুকু তো আছে, সেটুকু তিরিং মিরিং করে লাফায় টিকটিকির খসা লেজের মতো। প্রাণটুকু বাঁচানোর উদ্দীপনায় লাফায় না ভাবায় লোকসানটা পুড়িয়ে নেবার জন্য লাফায়। মূল
শেকড় কেটে নিয়েছে। এখন বাঁচতে হলে ছোট ছোট বিধিনিষেধ আর বড় বড় কথার মধ্যে বাঁচতে হবে। প্রাণ বাঁচানোর চেষ্টায় একঘেয়েমিটুকুতে ভালোবাসতে হবে। প্রত্যাহিক মিটিংয়ের বিরামহীন তুচ্ছ তুচ্ছ তাচ্ছল্যগুলোকে আনন্দ পেতে হবে, নইলে হবে এ রামায়ণজির হাল। সে সমান তালে পা ফেলে চলছে জলের সঙ্গে, কিন্তু হোঁচট খেতে খেতে ছুটেছে একঘেয়েমি থেকে উদাসীনতার পথে, তারপর উদাসীনতা থেকে বিতৃষ্ণার দিকে পথ ফুরিয়ে এসেছে। তাই আজকাল মিটিংয়ের সময় সে বহু দূরে বসে থাকে, রামায়ণ খুলে। কেউ কিছু বলে না। দলের যে ঝাঁজ মরেছে সকলেই জানে যে প্রতি পরিবার যখন আর চাল মেরামতের পয়সা জোটাতে পারে না, তখন দেওয়ার হাতি ঘোড়ার রঙগুলোতে ভালো করে রং দেয়। সেই জন্য আজকাল হয়েছে মিটিং আর মিটিং আর মিটিং। সুযোগ আসছে, তৈরি হও, তৈরি করো। একথা গত 2.5 বছর ধরে প্রতি মিটিংয়ে তারা শুনছে। আজকের মিটিংয়ে মনোহর ঝা বলে ফেললেন, আবার কবে আসবে? আর এসেছে সুযোগ। গান্ধী চটে ওঠে। সেদিনের ছোকরা স্কুল পালিয়ে ক্রান্তি দলে এসেছে। শালিখের রোয়ার মতো গোফ, আর দরকার পড়লে যে গোফদারি গজিয়ে চেহারা বদলাতে পারবে, সেটুকু শুদ্ধ হয়ে উঠবে না তোমার দ্বারা। আর কেবল বড় বড় কথা। তুমি হচ্ছ ভাদ্রের শিয়াল, বোঝো তো? একটা শিয়াল ভাদ্র মাসে জন্মেছিল, আষাঢ় শ্রাবণ দেখাইনি। জন্মেই বলে, এই এত বৃষ্টি তো কখনো দেখিনি। তোমার হয়েছে তাই। সকলের মনের কথা বলেছে স্কুলিয়াটা, কিন্তু কেউ তার পক্ষ নিয়ে কিছু বলতে সাহস করলো না। তাহলে সে হয়ে যাবে হয় কাপুরুষ, না হয় গুপ্তচর। কেবল এই ভয়টার জন্যই কেউ কিছু বলল না তা নয়। ঘোড়ায় চড়া রাজপুত্র বিজয় সিং হওয়ার স্বপ্ন এদের বহুদিন আগেই ভেঙেছে। সকলের মনে মনে বোঝে যে এ দানের খেলায় তারা হেরে গিয়েছে। এদের মধ্যে অধিকাংশই ফেরবার পথটা পর্যন্ত বন্ধ করে এসেছে। একটা কিছু হয়তো এখনও ঘটে যেতে পারে। এই মিথ্যে সান্ত্বনাটুকু যদি নিজের মনকে না দিতে পারো, তাহলে এরা কি নিয়ে বাঁচে সেটাও বন্ধ করে দিতে চলেছিল আজকের মনোহর ঝা। খোলাখুলিভাবে আলোচনা করো, ঠিক জবাব দিয়েছে গান্ধী। কিন্তু আজকের মিটিংটা আর এরপর জমবে না। স্কুলিয়াদের দল এরই মধ্যে বিড়ি নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করে দিয়েছে। এখনই নিশ্চয় তুমুল ঝগড়া শুরু হয়ে যাবে। রামায়ণ যেমনকে তেমন সম্মুখে ফেলা পড়ে রয়েছে। অন্যমনস্কভাবে একটা ঘাসের শীষ ছিঁড়ে নিয়ে সে দাঁতে দিয়ে টুকরো টুকরো করে কাটে। একদৃষ্টি তাকিয়ে রয়েছে সম্মুখে, কিন্তু দেখছে না মন উড়ে গিয়েছে কোথায়। নতুন একটা ছোকরা এলো এখনই, চুপচুপ কে আবার এলো? কোনো খবর ছিল নাকি আসবার? গান্ধী সকলের হাত চলে গিয়েছে কোমরে, কাঁধে একটা থলে মোচ ওঠেনি এখনো ভালো করে। তাহলে নিশ্চয়ই স্কুলিয়া। কামিজ আর হাফ প্যান্ট দেখে বোঝা যাচ্ছে এরকম তো হারামেশা যায় আসে। ক্রান্তি দলের আজকের এই দুদিনেও একটা বড় বড় গোঁফ দাড়িওয়ালা লোক ঠাট্টা করে। গান্ধী প্রথমে জিজ্ঞাসা করে নিও মাকে ছেড়ে থাকতে পারবে কিনা, না হলে আবার হরেসোয়াসের মতো রাতে কান্নাকাটি করবে ভূতের ভয়ে। এই এই হাসির অবর্তন ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে যায়। সকলে তাকে ঘিরে দাঁড়িয়েছে, তবু খানিকটা সময় কাটবে। ভিড়ের মধ্যে থেকে গান্ধী গলার আওয়াজ শোনা যায়, সর্বণ মিস্ত্রি এত কম লোহা দিল কেন? এতটুকুতে কি হবে? বলেছে বারে বারে নিয়ে আসতে, একসঙ্গে বেশি আনা ঠিক নয়। বাড়ি কোথায়? জিরানিয়ায়। রামায়ণজির কান খাড়া হয়ে যায়। সে সোজা হয়ে বসেছি। রামায়ণ পড়তে পড়তে হাত এঁটো করেছে। হাতের ঘাসের শীষটা ফেলে সে আধ ধোয়া জলের জন্য ওঠে। নাম অ্যান্টনি। আসল নাম বলুন। আমাদের কাছে লুকানোর দরকার নেই। এই অ্যান্টনির আসল নাম আমার আসল নাম। আমরা খ্রিস্টান যে। খ্রিস্টান এসেছে ক্রান্তি দলে। সকলে অদ্ভুত জীবটাকে ঘেঁষে দাঁড়ায়। সরকারের চর নয় তো খ্রিস্টান মুসলমান এরা কখনো ক্রান্তি দলে আসে? পাইকারি জরিমানা লিস্টে নাম চড়ে না এদের। সর্দারকে কি একটা ইঙ্গিত করে মুখে বিড়ি দুটো স্কুলিয়ে হাসতে হাসতে ওর গায়ে ঢলে পড়ে। সর্দার কৌনৌজি ব্রাহ্মণ, ক্রান্তি দলে এসেছে বলে জাত দিতে পারে না। গত বছর একজন মুসলমান নাচ গান শেখাবার জন্য দিন 15 দলের সঙ্গে ছিল। তখন খাওয়ার সময় সর্দার অন্য লাইনে বসতো, তাই নিয়ে এই ঠাট্টা। আবার এক খ্রিস্টান এলো, এরবার জমবে সর্দারের। সর্দার কটমট করে ছেলে দুটো দিকে তাকায়। ফাজিল কোথাকার। গান্ধী জেরা এখনো শেষ হয়নি। আপনার পিতাজির নাম? আমার পিতাজির নাম সামুয়েল। বিয়ে করেছেন? না। বাড়ি জিরানিয়াতে। কোথায়? শহরে না, ঢাঙরতুলি জানেন? ওই পাক্কির ধারে, যেদিকে ফৌজি হাওয়া গাড়ির কারখানা আর টমি অফিসারের ঘর হয়েছে, সেই দিকে ছিল আমাদের বাড়ি। ঢাঙরতুলি সকলকে উঠে যেতে হয়েছিল সেই সময়। টোলা শুদ্ধ সকলে চলে গিয়েছে মোরঙ্গে চাষবাস করতে। লোকজন বেশি হলে তার মধ্যে ঢাঙররা থাকে না, কেবল কিরিস্তানরা যায়নি। কলস্টার সাহেব নিজে এসে তাতমাটুলিতে সব কিরিস্তানে থাকবে জায়গা করে দিয়েছে। তাই আমরা এখন থাকি তাতমাটুলিতে। আমরা মানে আমি আর আমার মা। তোমাদের চলে কিসে? জিরানিয়ার 7 জন ফৌজি অফিসার থাকে। টমি ঘাসের অফিসার, চাষের অফিসার, ঘোড়া গরুর অফিসার, মোটর মেরামতির কারখানার অফিসার, সব মিলিয়ে তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করে ব্রিটিশ সাহেবের বিধবা মেম, আর তাকে সাহায্য করে আমার মা। ফাদার
টুডু পাদ্রী সাহেব আছে না, সেই করিয়ে দিয়েছিল কাজটা। থাক, সর্বণ মিস্ত্রি বিশ্বাসী লোক, সে যখন পাঠিয়েছে তখন আর ভাববার দরকার নেই। এত খুঁটিনাটি কেউ বানিয়ে বলতে পারে না। গান্ধী প্রশ্ন করা বন্ধ করে। কিছু মনে করো না, নতুন লোককে এইসব জিজ্ঞাসা করা আমাদের নিয়ম। রামায়ণজি এঁটো হাতটা ঘটিটা মাটিতে নামিয়ে রাখতে ভুলে গিয়েছিল। প্রথমটার মাথার মধ্যে মুহূর্তের জন্য হঠাৎ নিভে যায়, তারপর ঠান্ডা ঝিমঝিম মাথাতে একটা অজ্ঞাত অপ্রত্যাশিত উত্তেজনার ঢেউ লাগে। সম্বিতের সঙ্গে সঙ্গে এটা ছড়িয়ে পড়ে সারা দেহ আর মনে। যা ভয় করছে তাই হয়, চারিদিকে থেকে সকলে ঘিরে দাঁড়িয়েছে ছেলেটাকে। সরবার কোনো লক্ষণ নেই, কেবল কতগুলো মাথা, উর্দি আর পায়ের মেলা। অথচ নিজে এগিয়ে গিয়ে ছেলেটাকে চেহারা ভালো করে দেখবার সাহস নেই রামায়ণজির। কৌতূহলের চাইতে আশঙ্কা বেশি তার মনে। অথচ এই সত্য কথাটা সে স্বীকার করতে চাইছে না। তবু তাকে দেখতেই হবে, যতক্ষণ না দেখছে নিস্তার নেই তার। ওদিকে আগিয়ে যাবার সময় তার বুক দুরদুর করে। শেষ পর্যন্ত মনে হয় যে সে মিছে এতদিন নিজের মনকে প্রবোধ দিয়ে এসেছে। ছেলেটার রং নিশ্চয় সাহেবের মতো, চুলকটা, চোখ বিড়ালের মতো। দেউলে যদি হতেই হয় তবে কি নে হাতি, এমন একটা বেপরা তাচ্ছিলের ভান করে সে ভিটলে ঢোকে। মনের মধ্যে ক্ষীণ আশা আছে যে ব্যাপারটা ভেবে নিলে ভালোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। জয় হো রামচন্দ্রজি, ধন্য তোমার করুণা। ছেলেটার রংটা ঘষা কালো, চোখ চুল সব কালো, বয়সের আন্দাজে বেশ জোয়ান চেহারা। কতইবার বয়স হয়েছে? এই তো 15 বছর এখনো পড়েনি। তার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে আজ রামায়ণজি বেঁচে গিয়েছে। এ যে না হয়েই পারে না। এখনো যে চন্দ্র সূর্য মুছে যায়নি আকাশ থেকে। সবাই মিলে একে পর করে দিয়েছে, খ্রিস্টান করে দিয়েছে। হয়তো অখাদ্য কুখাদ্য খাইয়ে থাকবে, কিন্তু তাহলে কি আপন রক্ত পর হয়ে যায় নাকি? গঙ্গাজিতে ময়লা পড়লে কি জল খারাপ হয়? ছেলে সে সোনা, গলালে পোড়ালে সে সোনায় আসল রূপ খোলা। গায়ের আঁচলটা বলে খুঁট ফেলা যায় না। আর এ তো হলো ছেলে। আপন বলতে তো তার এই একটা জিনিসই আছে। গান্ধী পরিচয় করিয়ে দেয়, ইনি রামায়ণজি। এর নাম শুনেছে অ্যান্টনি ক্রান্তিদল ফেরত স্কুলের একজন বন্ধুর কাছে। ছেলেটা রামায়ণজিকে নমস্কার করে। নম্র অথচ বেশ সপ্রতিভ ছেলেটি। কতদূর হেঁটে এসেছে, একেবারে হাঁটু পর্যন্ত ধুলো। এখনো মুখে চোখে জল দেবার সময় পাইনি। এই স্কুলিয়ারা তোমরা কি কেবল গল্পই করবে? অন্তত প্রথম দিনটাকে একটু খাওয়া দাওয়া জোগাড় করে দাও অ্যান্টনির জন্য। উর্দির পকেটে ন্যাকড়া বাঁধার চিনিটুকু রামায়ণজি সকলের অলক্ষ্যে ঘটির মধ্যে গোলে এই শান্ত ছেলেটাকে একটু শরবত খাওয়ানোর জন্য। হতাশার রাজ্যে নতুন নাগপাশ। রামজির কৃপায় রামায়ণজি তার হারানো ধন ফিরে পেয়েছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে কত রকম করে দেখে, আধেক হলের তৃপ্তি আর হয় না। রোজ রোজ দেখেও মনের আলগা শেকড়গুলি আবার খানিক রসালো মাটির সন্ধান পেয়েছে। পরিশেষের একটানা রক্ষতায় তার প্রাণ আর হাঁপিয়ে ওঠে না। আঁকড়ে ধরবার মতো জিনিস পেয়েছে সে হাতের কাছে। দুনিয়ায় আজ তার প্রতি অনুকূল। মনের ওপরে গাদ মরেছে, নিজের থিতুনো তলানি সরেছে। একটা অনাবির ক্ষমতাশীলতায় তাই মন প্রাণ ভরে আছে। সব ভালো, সবই ভালো। ওপর থেকে শুধু খারাপটুকুনি দেখা যায় বলে লোকে ভুল ভাবে। দলের লোকেরা যে ছোট ছোট তুচ্ছ তার মধ্যে নিজেদের ডুবিয়ে রাখে, তা তাদের মন ছোট বলে নয়। রামরাজ্য না আনতে পারবার দুঃখ বলতে চাই বলে, আত্মহত্যার হাত থেকে বাঁচতে চাই বলে। তাতমাটুলি সমাজও তাকে ন্যায্য শাস্তি দিয়েছিল। ছেলে হয়ে সে বাবার মনে দুঃখ দিয়েছিল। অভিমানে বাবাকে দেশত্যাগী করে হতে হয়, যাতে দেবতা পঞ্চের মুখ দিয়ে সেই অভিশাপ সাপ হয়ে বেরিয়েছিল। মনের কাছ থেকে প্রিয়জনকে ছিনিয়ে নেবার ব্যথা কেমন হয় সেইটা বুঝে দেবার জন্য চোখের জলে বুক ভেসেছিল বাবার। আর তার মন কেঁদেছিল এতদিন গুমড়ে গুমড়ে। বাবা ছিল পুণ্যাত্মার লোক, তাই সে ঘুরে বেড়াতে পেরেছে রামজির মন্দিরে দুয়ারে দুয়ারে। আর রামায়ণজি পাপী মানুষ, তাই তাকে ঘুরে মরতে হয়েছে মা ঘাইয়া ডোমের মতো। রামিয়ার ওপর সে অন্যায় করেছিল, অবিচার করেছিল। সীতাজির চাইতেও বেশি দুঃখ তাকে সইতে হয়েছে। পশ্চিমে তবিরত আর উঁচু সংস্কার ভুলতে হয়েছে। সে লোকটার আশ্রয় নিয়েছিল, সে শুদ্ধ মরেছে আসামের চা বাগানে। এখন পাদ্রির পা চেটে আর টমিদের পা চেটে দুটো পেট চালাতে হচ্ছে। অ্যান্টনির কাছ থেকে সকালে শুনেছে এসব কথা। নিজেদের থেকেই যা বলে, নইলে রামচন্দ্রজি কি জিরানিয়ার কোনো কথা জিজ্ঞেস করতে পারে ছেলেটার কাছে? রামায়ণজি সবচেয়ে জানতে ইচ্ছা করে যে সামুয়েল হিন্দু হয়ে গিয়েছিল বলেই সবাই জানতো, আবার খ্রিস্টান হলো কি করে? ওই পাদ্রিটার জন্যই তাহলে রামিয়া জাতি ধর্ম সব গিয়েছে। কত কি হয়তো খেতে হয়েছে, তা হোক। তবু পাদ্রি সাহেবের লোক ভালো। অ্যান্টনি বলছে গান্ধীর কাছে যে সে জিরানিয়ার জেলা স্কুলে পড়ে। স্কুলে পড়বার খরচ দেয় পাদ্রি সাহেব। বড় লোকদের স্কুল সেটা। লাডলিবাবুর ছেলে পড়ে, রাজপার ভাঙার ছেলে পড়ে। এই পাদ্রি সাহেবকে কি সে খারাপ লোক ভাবতে পারে?
যেদিন থেকে অ্যান্টনি সে ধরাটাকে চোখে চোখে রেখেছে, ক্রান্তি দলে মেম্বার হওয়ার গৌরবের আমেজ তার মন থেকে এখনও কাটেনি। এটাকে রামায়ণজি ভয় করে। আর দুদিন যেতে দে, তারপর বুঝবি। এখন নতুন নতুন তেঁতুলের বিচি, এখনও কেন যে মরতে আসে ছেলেরা এই দলে, তা রামায়ণজির মাথায় ঢোকে না। দলে নিত্য নতুন কাণ্ড লেগেই আছে। হতাশার আধারের মধ্যে ছুটতে ছুটতে দলের অনেক মরিয়া হয়ে উঠেছে। কবে একটা কি ফেলবে, তখন আর অ্যান্টনি ফিরে যাওয়ার পথ থাকবে না। স্কুলের কি পড়ায় ছেলেদের, স্কুলিয়াগুলোর আজকে দিনের মোহ কাটছে না। ক্রান্তি দলের নামের অ্যান্টনিটা এখন সুভাষ বাবু কবে যেন রেডিওতে কি বলেছেন সে কথাটা বলে। তিনি আর এসেছেন, এসে এই নিরর্থকতা গণ্ডি তাকে বাঁচতেই হবে। ওই অবুঝ ছেলেটা ভবিষ্যতে সে নষ্ট হতে দিতে পারে না। ক্রান্তি দলকে সাহায্য করতে ইচ্ছা হলে জিরানিয়াতে থেকেও করা যায়। দরকার পড়লে সর্বণ মিস্ত্রির কাছ থেকে জিনিসপত্র পৌঁছে দেবার কাজ করতে পারে। একবার ভালোভাবে জড়িয়ে পড়বার পর বাঁধনটা কাটা বড্ড শক্ত। এখনও ছেলেটার মনে পেঁয়াজ ঢোকেনি। সেদিন ও জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রামায়ণজি, স্কুলে যে শুনেছিলাম একদিন ফৌজের গুলি লেগেছিল তোমার গায়ে, সেটা পকেটে রামায়ণ খানা লাগাতে তুমি বেঁচে গিয়েছিলে? নিশ্চয়ই ছিটে ভরা কার্তুজ ছিল, তাই না? দুর্বহ কথাকার, এইসব তোরা বিশ্বাস করিস? মেয়েদের মতো স্কুলে পড়িস কেন? বুঝতে পারি না। ছেলেটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। সেদিন হুল্লোড় করে সবাই স্নান করে কুয়োর ধারে। অ্যান্টনির মাথায় জল ঢালছে। জলটা মাথা থেকে পিঠ দিয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু ঘাড়ের কাছে খানিকটা জায়গা ঠিক তেমনই যেমন শুকনোই থেকে যায়। গায়ে জলটা পর্যন্ত নিজে নিজে ঠিক করে ঢালতে শেখেনি ছেলেটা। দেখে দেখে আর রামায়ণজি থাকতে পারে না। দে তো দেখি বালতিটা বলে কুয়োতলায় গিয়ে দাঁড়ায়। এই এমনি করে ভিজো ও জায়গাটা। অন্য সব স্কুলিয়ারগুলো হেসে ওঠে। রামায়ণজির এই ছেলে নিয়ে একটু বাড়াবাড়ি সকলেই লক্ষ্য করে। রামায়ণজি এই হাসি গায়ে মাখে না। সে তখন নিজের ভাবেই বিভোর। ছেলেটা মাথায় যদি একটি টিকি থাকতো তাহলে কি সুন্দর মানাতো। সবচেয়ে আনন্দের কথা, ছেলেটাও রামায়ণজিকে পছন্দ করে। এমন বেয়াক্কেলে ছেলে যে বাড়ি থেকে একখান কম্বল পর্যন্ত আনেনি সঙ্গে। রামায়ণজিকে চুপি চুপি বলেছিল, সেগুলো মিলিটারি অফিসারদের কম্বল কিনা, কোনো দিকে ইংরেজি হরফে লেখা, দেখলেই সবাই বুঝবে যে কোথা থেকে পেয়েছি, তাই আনেনি সংকোচে। লজ্জা কিসের শুনি? ক্রান্তি দলের কি মিলিটারি রিভলভার নেই? বলে বটে রামায়ণজি, তবু মিলিটারি অফিসারগুলোর ওপর কৃতজ্ঞতার বদলে যেন আক্রোশ জমে ওঠে। লজ্জা কি? আমার কম্বলে শো, আমি বলছি শো। সবাই ঘুমোলে ঘুমন্ত ছেলেটার পিঠে হাত বুলিয়ে দেয়। অন্ধকারে ছেলেটার মুখের দিকে চেয়ে কার সঙ্গে যেন একটা সাদৃশ্যের কথা মনে ভাবতে চেষ্টা করে। নিজে হাওয়া খাওয়ার ছলে একখানা পুরনের খবরের কাগজে ছেলেটার গায়ে যেন মশা তাড়ায়। আহা, পিঠটা ঘেমে উঠেছে। মাটি থেকে এরকম গরম ভাব উঠছে কিনা। নিদ্রাহীন চোখের সম্মুখে তাতমাটুলির মধুর স্মৃতির ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে। একটা পশ্চিমা ছবি পিদিম দিয়ে এসেছে গোসাই থানে। রামায়ণজি বুঝতে পারেনি। তখন সে গুনগুন করে করা রামায়ণের চোপায় গাইতে আরম্ভ করেছে। ছোটবেলায় বাবার সঙ্গে ভিক্ষা করতে যাওয়ার সময় যেমন গাইতো। হঠাৎ এই কথাটা তার খেয়াল হলো। পাগলামি না, গত 1 বছরের মধ্যে দলের কেউ গান গেয়েছে বলে মনে পড়ে না। সেন্ট্রি ডিউটিতে ছিল একজন স্কুলিয়ার। সে ঘুম ভরা স্বরে চেঁচায়, রস জেগেছে কার এত রাত দুপুরে? জল শুদ্ধ সকলকে ধরাবে নাকি? যাক, রামায়ণজি আগে সাবধান হয়ে গিয়েছে। নতুন স্কুলিয়াদের মধ্যে কেউ জানে না যে রামায়ণজি আবার গাইতে জানে। ঘুমন্ত স্কুলিয়াদের মধ্যে একজন গলা খাকারি দিয়ে ওঠে। তারপর একে একে সব স্কুলিয়ারগুলো গলা খাকারের শব্দ রামায়ণজির কানে আসে। সব করা তাহলে মটকা মেরে পড়েছিল এতক্ষণ। এখন খিকখিক করে হাসা হচ্ছে। অতি বদ এই ছেলেগুলো। একটা বলেছে, রামায়ণ পড়া ছেড়ে দিয়েছে আজকাল রামায়ণজি, কিছুদিন থেকে দেখছিস? পছন্দ না করলেও রামায়ণজি মনে মনে স্বীকার করে যে কথাটা মিথ্যা নয়। তবে হ্যাঁ, ছেড়ে দিতে যাবে কেন? রামায়ণ পড়া এমনি পড়ে না, মানে এই হয়ে ওঠে না আর কি। হৃদয়ের অন্বেষণের ফল। সেদিন পামার সাহেব ভাঙা নীলকুঠিতে ছিল ক্রান্তি দল। এই পামার সাহেবরা বাপদাদার আমলের নোট ছাপাতো। এখন এদিকটায় এত ঘন জঙ্গল যে লোকজন কেউ আসে না। লোকে বলে বাঘ থাকে। দিনের লু বাতাস থেমেছে অনেকক্ষণ আগেই, কিন্তু গরম কমেনি তখনও। অ্যান্টনি অনেকক্ষণ ধরে কম্বলের ওপর এপাশ ওপাশ করছে। দুবার ঘটি থেকে জল খেলে রামায়ণ থাকতে পারে না। কি রে, কি হয়েছে অ্যান্টনি? করছিস কেন? ঘুম আসছে না? জবাব দিস না কেন? দম আটকানি, ধুলোতে হাসপাস লাগছে। এ ছেলে কিছু কি বলবে? গায়ে হাত দিয়ে দেখে কাটা গরম আগুন। সেই রাতে আরম্ভ হয়ে যায় অ্যান্টনির শুলবায়। পশ্চিমে ধুলো ঝড়ে বৈশাখ মাসে প্রতি বছর এই বিষ ছড়িয়ে দেয় মুল্লুকে জুড়ে। একথা জিরানিয়ার জেলার প্রত্যেকে জানে। ছোট ছেলেপিলের এই রোগ হলে আর নিস্তার নেই। বড়দের মধ্যে তবু অনেকে বাঁচে। তাই বছরের মধ্যে ধুলো ঝড়ের সময় হলে মায়েরা ভয়ে কাঠ হয়ে থাকে। অন্য রোগে তবু ঝাড়ফুঁক তন্তর মন্তর চলে, কিন্তু এ দেবও নেই, দানও নেই। বেহুশ জ্বরে আরম্ভ, তারপর বাস
4 দিনের মধ্যে খতম। সেটা বাঁচে, লোকে বলে বাঘভেড়ার রস বাতাসের মধ্যে দিয়ে খাওয়ানো হয়েছিল বলে বেঁচেছে। আর যেটা মনে সেটার বেলায় বুক চাপড়ানি কান্নার মধ্যে। বাঘভেড়ার রস কেন কাজে লাগে না তা নিয়ে কেউ মাথা ঘামানোর সময় পায় না। এর পরের কয়েকদিন রামায়ণজি লড়েছে যমের সঙ্গে একা হাতে। ভাগ্যের নীলকুঠিটার কাছে তারা যখন ছিল তখন তাই ছেলেটার মাথা গুজবার একটা জায়গা পেয়েছিল। জরুরি মিটিং বসে, দলের সকলে এক জায়গায় বেশি দিন থাকা ঠিক নয়। তার উপর রোগটাও ছোঁয়াছে, সারলেও গায়ের জোর ফিরে পেতে অনেক সময় নেবে। রামায়ণজিকে অ্যান্টনি সেবার জন্য অনেক দিন থেকে যেতে হবে, সেটা দলের লোকেরা এত ভালোভাবে জানে যে সে সম্বন্ধে প্রস্তাব পাশ করতেও তারা ভুলে যায়। কেবল ঠিক হয় যে কান্তলাল বলে একজন রামায়ণজিকে সাহায্য করবার জন্য এখানে থাকবে। লোকটা বেশ চালাক চতুর। যাবার সময় গান্ধী রামায়ণজিকে আশ্বাস দিয়ে যায়, এ রোগে বড়দের ভয় কম। অ্যান্টনি জোয়ান ছেলে, ওষুধের চেয়ে দরকার সেবার আর পথ্যির। তারপর কদিন আর ঢোড়াই সেখান থেকে নড়েনি। কান্তলালকে রুগীর কাছে বাঁচতে দেয়নি, বলেছে তুমি খালি রোজ সকালে একখান বাতাসাই সাদা বাঘভেন্ডার রস নিয়ে আসবে, তাহলেই হবে। সব জানতা কান্তালাল বলে, এখানকার মাটিতে অভ্র আছে, লোকে যা ইচ্ছা হয় বলুক। আর ধারণা ধুলোর সঙ্গে অভ্রের গুঁড়ো পেটে গিয়ে এই রোগ হয়। অভ্র গলাতে বার্লিশ, এর মতো আর কিছু নেই। অভ্র আমনিতে আগুনে পড়ে না, ফেলো তো তার ওপরে 1 ফোঁটা বার্লিশ ধোয়া হয়ে যাবে, আমি বলে রাখলাম। আচ্ছা তুমি বাঘভেন্ডার রস নিয়ে এসো না। রামজি চাই যে লোকটা দূরে দূরে থাকুক। ছেলেটা যন্ত্রণায় অধীর হয়ে যখন মাইগে বলে কাতরায় তখন আর নিজেকে স্থির রাখতে পারে না। কি হয়েছে বেটা বলবি তো? নাইয়ের চারিধারটা আস্তে আস্তে একটু টিপে দিই, এইবার আরাম লাগছে একটু? একটু সেরে ওঠ বেটা, তারপর তোকে নিয়ে যাব তোর মায়ের কাছে। মায়ের কাছে যাবার জন্য বড্ড মন কেমন করছে, তাই না? রোগ হলে তাই হয়। মায়ের যেমন করে রুগী দেখাশোনা করতে পারে তেমন কি আর কেউ পারে? 15 বছরের ছেলেটা রামায়ণজির মনে একটুকুনি বাচ্চা। নিজের অক্ষমতার কথা রামায়ণজি যতটা জানে ততটা আর কেউ জানে না। কেউ না, সে অ্যান্টনিও কেউ না। সরকারি কানুনের মোহর পড়ে গিয়েছে তার ওপর। না হোক সে অ্যান্টনির কেউ, থাকুক ছেলেটা একা তার মায়ের। রামিয়ায় যে আর কেউ নেই দুনিয়ায়, বাঁচিয়ে দাও রামচন্দ্রজি ছেলেটাকে। এ গেলে সে কি নিয়ে থাকবে দুনিয়াতে? খ্রিস্টান বলে পায়ে ঠেলো না। ছেলেটার একটু চমদা এলে তার অলক্ষ্যে রামায়ণখানা বার করে তার মাথায় ঠেকিয়ে দেয়। হোক খ্রিস্টান, রামচন্দ্রজির আবার জাত বিচার আছে নাকি? গুহক চণ্ডালকে তিনি কোলে টেনে নিয়েছিলেন। আহা, দেখা হয়নি রামায়ণখানার পাশের দিকে এরকম পোকার বাসা করেছে, ঠিক ধনুর মতো চটচটে একটা জিনিস দিয়ে। একেবারে এঁটে গিয়েছে পাতাগুলো, খোলা যায় না। একখানা করে খুলতে অনেক সময় লাগে। থাক এখন। ভগবান রামায়ণজির ডাকে মুখ তুলে চেয়েছেন, এখন ছেলেটা বিপদ কেটে গিয়েছে একটু ভালোর দিকে। সেবার ছুটি রামায়ণজি হতে দেয়নি একটু। এরই মধ্যে একটু খুঁতখুত হয়ে উঠেছে ছেলেটা। কি একা মায়েরই নাকি? তবু মায়ের জাদু করে রাখে ছেলেটাকে। বাপ যে পর সেই পরই থেকে যায়। এ রোগে দরকার সেবার আর পথ্যির। বলো তো, বলতে গেল গান্ধী যাবার সময়, কিন্তু ব্যবস্থা কি করে গেল তার? পথ্যি আসবে কোথা থেকে? বার্লিশ বললেই তো হয় না, তাতেও পয়সা লাগে। আর আজকাল যা আগুন দাম, যেমন দল তার তেমন ব্যবস্থা। এই কয়েকদিনের মধ্যে খবরটা পর্যন্ত নেওয়া দরকার মনে করলো না গান্ধী। টাকা পয়সা দেবে কোথা থেকে? দলের পয়সা কোথায়? কান্তলালকে বললে সে এখনই কোনো রকম কিছু জোগাড় করে নিয়ে আসবে। সে রামায়ণজির হাতে দেবে না কিছুতেই। আংরেজ বাদশার চাইতে বড়লোক ছিল এক সময় পামার সাহেব, তাই না? তার নামের নোট চলতো এক যুগে। তারই ভাঙা কুঠিতে বসে দেখো রামায়ণজি রামায়ণ হাতে রোগা ছেলের মুখে বালিশ দিতে পারছে না। কোমরের বাটুয়া থেকে রামায়ণজি আঁকা আর ফরাসি লেখা সিক্কার মালাটা সে বার করে দেয় কান্তালালের হাতে। গঞ্জের বাজারে সোনার কাছে বেচিস, তা আর বলতে হবে না কান্তালালকে। লোকটা দরকারে চাইতো বেশি চটপটে। কান্তালাল অবাক হয়ে রামায়ণজির মুখের দিকে তাকায়। এই জিনিসটাকে নিয়ে দলের মধ্যে কত বদনাম হয়েছে তার। থাক রামায়ণজি, এটা তোমার মরা ছেলের জিনিস। আমি যেমন করে হোক সব জিনিস জোগাড় করে আনছি। কান্তালাল জোগাড় করবার নারী নক্ষত্র রামজি জানে। নানা কান্তালালের হাতে মালাটা গুঁজে দেবার সময় রামায়ণজি সেদিকে তাকাতে পারে না। যাক দুটো বানভাসী মনের মধ্যে একমাত্র সেতু। পেছনের ও পথে রামায়ণজি আর কখনো ফিরবে না। পারলে মনের ওপরে থেকে স্মৃতির সেই খোসাটা সে আলগোছে ছড়িয়ে ফেলে দেবে। হয়তো আপনা থেকে খসে পড়বে। এখন কোনো রকমে সে তার ছেলে তাকে ভালোই ফিরিয়ে দিতে পারলে সে বাঁচে। তারপরে কথাগুলো ছেলে ভালো হবার মুখে এলে আস্তে আস্তে ভাবতে আরম্ভ করে রামায়ণজি।
অনেক দিন আগের মনে নিচে চাপা পড়া কথাগুলো ওপরে ভেসে ওঠে। সেই পশ্চিমা অরাতের কথাটা তার সমস্ত মনখানে জুড়ে বসে। এতকাল সে নিজের মনকে ফাঁকি দিয়ে এসেছে, মনটাকে আড়াল করবার জন্য কত রকমের পলকা পাঁচিল তোড়বার চেষ্টা করেছে। জলের ওপর কুমিরের দেহের কতটুকুই বা দেখা যায়, বেশিটাই তো নিচে, জলের নিচে। জাতিস্বর জানতে পেরেছে যে এক যুগ আগে সেই স্মৃতিটুকুই আসল, বাকি সব যে শ্বাসটুকুর ওপর খোসা, পেঁয়াজের খোসার মতো পরতের পর পরতে সাজানো। কোনোটা পুরুষ, সাময়িকটা মরে গিয়েছে চা বাগানে। স্বর্ণসীতা রাতে কোনো গাড়োয়ান গাড়ি চালাতে রাজি নয় মিলিটারির ভয়ে। অতি কষ্টে একখানা গাড়ি জোগাড় করে কান্তালাল। ঘোড়সওয়ারগুলোর সঙ্গে দেখা হয়ে গেল। 8 আনা করে পয়সা দিতে হয়, এটা যে গাড়ি ভাড়া নিচ্ছে সেই দেবে, এই শর্তে গাড়োয়ান রাজি হয়। সাজ রাতেই টহল দেয় ফৌজগুলো, তাই অর্ধেক রাতে রওনা হয় ঢোড়াইরা গাড়িতে। নমস্তে কান্তালালজি, বলে দিও গান্ধিয়া সর্দারকে যে আমি গিয়েছি অ্যান্টনিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে। কান্তালাল সঙ্গে সঙ্গে ক্রান্তি দলের সঙ্গে সেই সম্বন্ধটুকু মনের আড়াল হয়ে যায়। ঘর পালানো ঢোড়াই আবার সেই ঘর জ্বালা নিয়ে অরাত্মার কাছে ফিরে যাচ্ছে। রামায়ণজি না, ঢোড়াই 2.5 বছরের রামায়ণজিকে ফেলে এসেছে পিছনে। ক্রান্তি দলে দৈনন্দিন তুচ্ছতার আর বিধিনিষেধগুলোর সঙ্গে ঢোড়াইয়ের মনে হচ্ছে যে সে এতদিন নিজেকে খুঁজে পাচ্ছে। এতদিনকার গুপ্ত জীবনের ঝিমিয়ে পড়া মনটা জীবনকাঠির পরশ পেয়ে চোখ তাকিয়েছে। ছেলেটা এখনো গায়ে জোর পায় না। রামায়ণের ঝোলাটা কম্বল দিয়ে জড়িয়ে তার হেলান দেবার জায়গা করে দিয়েছে ঢোড়াই। রুগ্ন ছেলে ঘুমোতে পেলে ভালো হতো, কিন্তু তার উপায় রেখেছে ফৌজি। পাখি দিয়ে গরুর গাড়ি যেতে হবে না। খানা ডোবার পথে কি গাড়িতে ঘুমানো যায়? রোগের পর একেবারে ছোট আবদারের ছেলেটার মতো হয়ে গিয়েছে অ্যান্টনি। রাগ, অভিমান, কথা গল্পের মধ্যে দিয়ে খুব কাছে এসে গিয়েছে সে ঢোড়াইয়ের। অ্যান্টনির গল্প আর ফুরোয় না। ঢাঙরটুলি লোকদের কলেস্টার সাহেব জমি দিতে চেয়েছিল, কিন্তু ফৌজেদের কাছাকাছি থাকতে তারা কিছুতে রাজি হলো না। যাবার আগে বুড়ো এতবারই মায়ের কাছে এসে বলে গেল, ঢাঙরটুলির ভাত আমাদের কপালে নেই। তাই আর ভেবে কি করবে অ্যান্টনির মা যত বোঝায় যে টমির যত খারাপ লোক মনে করছো তত খারাপ তারা নয়। তারা এতবারই বলে কি জানো, বলে যে তারা খ্রিস্টানদের জন্য ভালো হতে পারে, হিন্দুদের জন্য নয়। টাকা যখন কিছু দিচ্ছে সরকার, তখন জমি নিয়ে চাষবাস করবো নেপালে। ঢাঙরটুলির শুকুরা এতবারই বড়কা বুদ্ধা, ছোটকা বুদ্ধা ধর্মার নাচ, শনিচড়া, মাদল বাজাচ্ছে। বাড়ির জন্য মন কেমন করছে বলেই বোধহয় এই সেখানকার গল্প করছে ছেলেটা। টমিদের সকলে খারাপ লোক নয়। একটা খোড়া পাগলি মেয়ে আছে, হামাগুড়ি দিয়ে চলে। গোসাই থানের কাছে মিউনিসিপ্যালিটি টিউবওয়েলের পাশে থাকে। সেটা টমি দেখলেই বলে, সাহেব ওটা কি বন্দুক? একটা ভুয়ো শিরার মেরে দিও তো আমাকে বন্দুক দিয়ে। সাহেবেরা বলে কাল দেবো। আর রোজ তাকে সিগারেট দেয়, পয়সা দেয়। এতটা পয়সা না, 2-4 আনা করে পয়সা। সে পাগলিটা তো আর খ্রিস্টান নয়। ও ফুল ঝরিয়ে অসত্যের পাতার আচার একটু ঢোড়াইকে দিয়ে যা। অস্পষ্ট মোড়লগিন্নির গলা মনে হচ্ছে শুনতে পাচ্ছে ঢোড়াই। রতিয়া চড়িদার বলে একটা বুড়ো আছে তাতমাটুলিতে, সে ফৌজি শহীদদের নিবেদন দেবার ঠিক করে পেয়েছে। জানো তো রামায়ণজি এক ডালা মূলো ভেট নিয়ে একেবারে বড় সাহেবের অফিসে হাজির। সাহেব হেসেই খুন, পাছে লোকটা দুঃখিত হয় ভেবে মূলো অফিসে বসেই খেলো। সাহেব সঙ্গে সঙ্গে রতিয়া ছড়িদারকে দাতনের ঠিকাদারি দিয়ে দিল। রতিয়া ছড়িদার কি খ্রিস্টান হওয়ায় যে কি দুঃখ, সে যে খ্রিস্টান নয় সে বুঝবে না। তাতমাটুলিতে কি আমার সাথ করে এসেছে, অথচ কেউ সেখানে দেখতে পারে না আমাদের বাড়িটা। কিন্তু বেশ উঠোনের কুয়ো আছে, নইলে মিউনিসিপ্যালিটি টিউবওয়েলের যা ভিড়। বাড়িটা ছিল বাবুলাল চাপরাশির ছেলে দুখিয়ার। বাবুলাল এবার পেনশন নিয়েছে বলে দুখিয়ার চাকরি হয়েছে ডিস্ট্রিক্ট বোর্ডে দারোয়ানগিরির। সেখানে কোয়ার্টার দিয়েছে দুখিয়াকে। খালি ঘরখানাতে বাবুলাল পেনশন পর চায়ের দোকান দেবে ঠিক করেছিল। এখন ভালো চলতে পারে দোকান ওখানে, জায়গাটা ভালো, তার জন্যই তো বাবুলালের রাগ আমাদের ওপর। চায়ের দোকান ঢোড়ায় মনে পড়ে যে তাকেও একদিন বাবা দোকান খুলতে বলেছিল। কত জল্পনা কল্পনা তাই নিয়ে, তবে সেটা চায়ের দোকান নয়। তাই অ্যান্টনি তোমাদের ওরানে একটা দোকান খোলো না কেন? ছেলেরা চুপ করলো কেন তাই বলো। ঢুলুনি এসে গিয়েছে, দুর্বল শরীর, ভালো করে শুয়ে পড়ো অ্যান্টনি। এই ঝাঁকানির মধ্যে ঘুমাবি কি করে? ধুলোর ঝড়টাও আরম্ভ হয়ে গেল বেলা বাড়বার সঙ্গে সঙ্গে। তাতমাটুলির গল্প শুনে ঢোড়াইয়ের তৃপ্তি আর হয় না। খানিক পরে নিজের চোখে সব জিনিস দেখবে। তবু তীর্থযাত্রীদের ব্যাকুল ভরা মন মানে না।
তহা জহরাম নিবাসু, যেখানে রাম থাকেন সেখানে অযোধ্যা। অবধূত তাহা জহরামিয়া নিবাসু, যেখানে রামিয়ে থাকে সেখানে অযোধ্যা। বেশ লাগে কথাটা। বার কয়েক মনে মনে লাইনটা আওড়ায়। ঢোড়া তাতমাটুলির আজকালকার ছবি কল্পনা করতে চেষ্টা করে, কিন্তু 15 বছর আগে তাদের আগের ছবিগুলো শুধু তার মনে মূর্ত হয়ে ওঠে। সে যুগে তার পরিচিত দুনিয়াটুকু ক্লেদ গ্লানি আবর্জনাগুলো সারের মাটি হয়ে তার মনের গহীনে খানা ডোবাগুলোতে ভরাট হয়ে তুলেছে। ছেলেটার মাথায় রোদ্দুর লাগছে। ঢোড়াই একটু সূর্যের দিকে আড়াল করে বসে। খ্রিস্টান হওয়ায় যে কি দুঃখ তা যে খ্রিস্টান নয় সে বুঝবে না। এতকালের বন্ধা প্রতীক্ষা হঠাৎ নতুন সম্ভাবনা ইঙ্গিত পাচ্ছে। 15 বছর আগে তাতমাটুলি পঞ্চায়েত যা করেছিল, টাকা খরচ করতে পারলে আজও হয়তো তা সম্ভব হবে। করবে আবার না, টাকা পেলেই করবে। গোসাই থানে জোড়া ভেড়া কবলালেই করবে। যে পঞ্চায়েতে মোড়ল গাড়ি হাঁকায়, ছড়িদার দাঁতনে ঠিকাদারি করে, মোড়লের ছেলে রাজমিস্ত্রি। যে পঞ্চায়েতের বিষদাঁত কি আর আছে? দূরে পাকির গাছের সারি, এত ধুলোর মধ্যে দেখা যাচ্ছে ধোয়ার মতো। ঘুঘুগুলো একটানা ডেকে মরছে। ধাঙরটুলির লোকগুলো কি চালাকি করে ঘুঘু ধরতো সকালে? আগে একটা ঘুঘু ধরে তারপর ঘুঘুর ডাকের নকল করত। সে ডাক যে ঘুঘু শুনেছে তার আর নিস্তার নেই। সাথী পাবা দুর্বার আকর্ষণ তাকে সেখানে টেনে নিয়ে যাবেই। বেলা বাড়ার পাখি হুক হুক করে ডাকছেন, বোধহয় তার সাথী খুঁজছে। তোমার আজ নাওয়া খাওয়া নেই নাকি? বেলা বাড়া পাখি কখন থেকে ডাকছে। কি আধেক হলে বলদি হয়েছে, বলদের গায়ে টুলিয়ে এবেলা ছাড়াবে চলবে। মনে হচ্ছে এই সেদিনের কথা। দূরটা কাছে এসে গিয়েছে। বকুনিটুকু কত মিষ্টি ছিল। হবে না পশ্চিমের মেয়ে। গাড়োয়ান গাড়ি থামা। এই পর্যন্ত যেতে দেয় গরুর গাড়ি। ধুলোর গন্ধটা বদলে গিয়েছে। আগেকার চেনা ধুলোর গন্ধটা ঢোড়াই চোখ বাঁধা হলেও বলে দিতে পারত। যেখানে সকালে রেবুনিগুনির বাড়ি ছিল, সেখানে এখন কেবল তার লিচু গাছ দুটো আছে। গাছের নিচের মাচায় কজন ফৌজির উদ্দীপড়ার লোক জটলা করেছে। মেয়ে লোকেও আছে সেখানে। বোধহয় লিচু গাছ জমা নিয়েছে। কোথাও একটাও কুল ময়না কাটা কামিনী কিংবা শিমুল গাছের চিহ্ন পর্যন্ত নেই। কয়েকটা ছেলে মেয়ে রোদে ঝলসানো মাঠে গোবর কুড়োচ্ছে। তার মধ্যে দুটো আবার হাফ প্যান্ট পরেছে। ততমা বলেই মনে হচ্ছে ওদের দলের মেয়েগুলোকে। ছোটবেলায় ঢোড়াইরা এই রোদে ঝলসানো মাঠে আগুন লাগাতো। আজকালকার ছেলেরা বোধহয় মিলিটারি ভয়ে পারে না। বরকাহাট্টার মাঠটা কিন্তু সবুজ হয়ে রয়েছে। অ্যান্টনি দেখায় ওইগুলো ঘাসের ক্ষেত। ওই দিকটা হাতি ঘাস ঘোড়ায় খায় না, গরুতে খায়। জুটি কেটে খাওয়াতে হয়। ওই দিকটা গোলভার ঘাস। ঘোড়াদের জন্য বাক্স করে প্যাক করা ঘাস আসে রেলগাড়িতে। যার উদ্দূর আকাশ গোসাইয়ের দিকে তাকিয়ে দেখে 3 প্রহর। বেলা হবার আর দেরি নেই। ছেলেটার মুখে গরম লাল হয়ে উঠেছে। নিজের জামাটা খুলে অ্যান্টনির মাথায় জড়িয়ে দেয়। ঢোড়াইয়ের এক কাঁধ লম্বা জড়ানো রামায়ণ ঝুলিটা ছেলেটা তার কাঁধ ভর দিয়ে চলেছে। এখনো পায়ে জোর পায় না। তাকে সূর্যের দিকে তাকিয়ে দেখে অ্যান্টনি বলে, 2টো বাজলো এখন। ওই যে তাতমাটুলির লোকেরা সার চলেছে হাতি ঘাসে জল দিতে। এখান থেকে 2টো খাবার ছুটি। মরণধারে কাঠের পুলটা সেই রকমই আছে। পুলের গায়ে সে ছোটবেলার ছুরি দিয়ে কেটে যে তারাটা এঁকেছিল সেটা অস্পষ্ট হয়ে এলেও এখনো বোঝা যায়। পুলের নিচে বড় বড় চৌবাচ্চা করেছে। অ্যান্টনি বলে, এগুলো 12 মাস জল থাকে। ওই পাশের বাটিগুলো দেখছো না? গরুতে সেই ওই বাটি মুখ দেবে আর অমনি এগুলো ভরে যাবে জলে। সেই মুখ তুলে নেবে অমনি আর জল থাকবে না। তার গর্ব মেশানো কথায় সরটুকু ঢোড়ায় কান এড়ায় না। গর্বেরই তো কথা। আগে এখানে পথের ওপর ঢোড়াইয়ের কোলকে ফুলের বিচি দিয়ে খেলার গর্ত থাকতো। আজকাল ছেলেরা সে খেলা খেলে না নাকি? একটু বসবি নাকি অ্যান্টনি? গাছতলায় না একেবারে বাড়ি গিয়ে বসা যাবে? বসলে একটু সময় পাওয়া যেত। তার কাঁধে হাত দিয়ে রয়েছে অ্যান্টনি। তার বুকে হঠাৎ ধরফরানি বুঝতে পারে নাকি? মনটা দুর্বল লাগছে শেষ মুহূর্তে। তার এতক্ষণে আত্মপ্রত্যয় হঠাৎ সে হারিয়েছে। হয়তো এই দাড়ি গোফলা ফেরাই ঢোড়াইকে চিনতে পারবে না রামাইয়ের মন এখন কি চায় সে কথা তো ঢোড়াই জানে না। সারা দুনিয়ায় দুয়ারে মাথা কুটে ফিরেছে ঢোড়াই তোমার কাছে, তোমার টানে, তোমার দুঃখের কথা মনে করে। তারই জন্য রামচন্দ্রের তোমার সৃষ্টি করেছিলেন। তারই সঙ্গে তোমার জীবন বাঁধা। ঢোড়াই অপমানের কথা ভুলেছে। কোনো অভিমান নেই তার আজ। বিনা শর্তে সে নিজেকে ফিরিয়ে দেবার জন্য এসেছে। তুমিও ভুলে যাও মাঝের যুগের এইসব কথা। জীবনের রামায়ণ খানার মাঝে অধ্যায় ধুনোর মতো পোকার আঠা দিয়ে এ আটা থাক, খোলবার দরকার নেই সে পাতাগুলোর। তোমার দুঃখ ঢোড়াই যদি না বুঝে তবে আর কে বুঝবে? রামচন্দ্রদি ছাড়া এখন ঢোড়াইয়ের মনে বল আনবার আর কোনো সম্বল নেই। তাই কম্বলের বোঝাটা শক্ত করে চেপে ধরেছে। অ্যান্টনি যে বাড়িটাই নিয়ে যায় সেটা ঢোড়াই নিজের বাড়ি। এটাই তাহলে সে চলে যাওয়ার পর দুখিয়ার মাকে দুখিয়াকে দিয়েছিল। বানভাসী চড়াই ঠেকায় সময়ে মুহূর্তের আঘাতের মধ্যেও এক অদৃশ্য হাতে ইঙ্গিত দেখতে পায়।
বলদে নাদা দুটো নেই, সেখানে দুটো মাটির ঢিবি উঁচু হয়ে রয়েছে। হাকিম এই বাড়ি পাইয়ে দিয়েছিল অ্যান্টনির মাকে। অ্যান্টনির মা কথাটা শুনতে ভালো লাগছে না রামিয়াকে। না মনে করে হাকিম করেছে, কিন্তু হাকিমের হাত দিয়ে দুনিয়াতে কে করাচ্ছেন এসব তার খবর রাখে কজন? মা নিশ্চয়ই বাড়ি এসেছে দুখিয়ার সময়, অফিসারদের খাওয়া হলে তারপর মা খাবার নিয়ে আসে বাড়িতে। অ্যান্টনি ডাকে, মা কোথায়? উঠোনে ঢুকেই ঢোড়া কম্বলের পুটলিটা দেওয়ার ওপর খুঁটির পাশে রাখে, তারপরে সেখানে বসে মনের উত্তেজনা একটু কমাবার জন্য। এই খুঁটিটায় হেলান দিয়েই ঢোড়ায় গা ছাড়বার আর দিন রামিয়া বসে ছট পরবের জিনিস পাহারা দিচ্ছিল। ন্যাড়া তুলসী তলার মাটির বেদিটার ওপর আমসি শুকোচ্ছে। ঘরের ভেতর থেকে গলার স্বর শুনতে পাচ্ছে। রামিয়ার গলাটা একটু বদলেছে মনে হচ্ছে। নিজের বদল নিজে বোঝা যায় না, কম দিনের কথা না তো। কে রে তাই বল, কে এ কি চেহারা হয়েছে? রোজ মনে করি অ্যান্টনি চিঠি আসছে, সে চিঠি আজও আসছে, কালও আসছে। থাকতে না পেরে কাল তাল ঝড়ির মিশনে চিঠি লিখলাম। ঠিক বুঝেছি অসুখ করেছিল। কি অসুখ? দাঁড়া 1 মিনিট, বিছানা পাতি না গেলেই চলছিল না তালঝড়ির পাদ্রী সাহেবদের সঙ্গে দেখা করতে। কি জ্বালানোই যে জ্বালাস তুই আমাকে। মা যদি হতিস তাহলে বুঝতিস। মরদে বোঝে না সে কথা। আমার কপাল যে পোড়া। আর কার ঝাড় দেখাতে হবে তো? সেই বাপেরই তো ছেলে। অ্যান্টনি মায়ের স্বভাব জানে। এসব কথা একবার আরম্ভ হলে তার মুখ খোড়া মা শিগগিরই থামবে না, সে তা জানে। তাই মাকে চুপ করাবার জন্যই বোধহয় বারান্দা ঢোড়াইকে দেখে বলে, উনি সঙ্গে করে নিয়ে এলেন এখানে বসে কেন? ছেলে বলছে তুমি করেছো খুব বড় অসুখের সময়। একে তুমি আমার হাঁটুর বয়সী, তার উপরে তালঝড়ি মিশনের লোক। তোমাকে কিন্তু বাপু আপনি বলতে পারবো না, আগে থেকে বলে রাখছি। ঢোড়াইয়ের হঠাৎ সম্বিত নেই। খাকি রঙের শাড়ি পরায় এই পৌরা স্ত্রীলোকটি অ্যান্টনির মা। মুখটি অস্পষ্টভাবে চেনা চেনা মনে হয়, কোথায় যেন আগে দেখেছে। আয়নার আলোর ঝলকের মধ্যে হঠাৎ মনে পড়ে মার্লি সাহেবের ডাকসাইটে আইটে, যেটা নিয়ে সাহেবরা বাড়ি, বাবুচিরা আর আর্দালি মহলের সকলে সেকালে খুব হইচই ছিল। অনেকের সঙ্গে সেই আশনাই ছিল ঢাঙরটুলির পাক্কি মেরামতির দলের গল্পের একটা মস্ত খোরাক। এর সঙ্গে সাময়িক আইসানের ব্যাপারটা। রামিয়া কি তাহলে? অ্যান্টনির মা ততক্ষণে জমিয়ে বসেছে ঢোড়াইয়ের কাছে। হারানো কথার খেইটা সামলে নিয়ে নিজেকে একটানা দূরদৃষ্টির কথা বলে চলেছে যে, এদের ঝড়টাই এই রকম। এর বাপ বিয়ের পর যে কদিন একসঙ্গে ঘর করেছে, জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে আমাকে। নেশা ভাঙ করে সব খুইয়ে শনিচড়া ঢাঙরদের বউটাকে নিয়ে পালিয়েছে। মরেছে কি বেঁচে আছে বড় 10-12 বছরের মধ্যে কোনো খবর নেই। মরলে পরে হাড় জুড়িয়েছে। শুধু কি বিয়ের পর জ্বালিয়েছে? বিয়ের আগেই বা কি? সে কি কাণ্ড! যদি শোনো তো বলি। সেই কাণ্ডই ঢোড়া শুনতে চাই কিনা তাও ঠিক করে ভাববার ক্ষমতা নেই তার এখন। রামিয়া অতল শূন্যতার মধ্যে কতগুলো অস্পষ্ট কথার আবর্তে সে ক্রমেই জড়িয়ে পড়ছে। পূর্বাঘাটের মেলায় যুবর দোকানের সে সাদা ছটকার ওপর কাঁটাটা বনবন করে ঘুরছে। কোথায় গিয়ে ঠেকবে? বলার কি আর কথা? ছেলে বড় হয়েছে, নিজেরও 3 কাল গিয়ে এককালে ঠেকেছে। এখন আর লাজি বা কি শরমে বা কি? তারপর গলাটা নামিয়ে নিয়ে বলে, এই যে বাড়িটা দেখছো না, এটা বাবুলাল চাপরাশির ছেলে ঢোড়াইয়ের। তারই বউটাকে বিয়ে করবে বলে পঞ্চদের টাকা খাইয়ে যার জন্ম খুইয়েছিল। সে বউটা তো একটা মরা ছেলে বিয়ানোর পর মারা যায়। সে মেয়েটার দোষ ছিল কি না ছিল ভগবান জানে। শুনি তো যে তাকে না জানিয়ে পঞ্চরা এই কাণ্ড করেছিল। সেবারে সাহেব পাদ্রীরা চলে গিয়েছিল কিনা এখান থেকে, তাই অ্যান্টনির বাপের সাহস হয়েছিল গোসাই থানে ভেড়া বলি দিতে। আমার তখন অ্যান্টনি পেটে। রাঁচিতে গিয়ে সাহেব পাদ্রীকে ধরি। সাহেব তো চোটে আগুন অ্যান্টনি বাপের জাত দেবার কথা শুনে। সাহেব নিজে এসে ঘোরপোষের মকদ্দমা ধমকি দিয়ে কোনো রকম আমাকে বিয়ে দিয়ে দেয়। এই ছেলেটার মুখ চেয়ে বিয়ে করেছিলাম ওই হতবাগাটিকে, নইলে আমার জন্য আমি ভাবি না। যতদিন গতর আছে খেটে খাবো। প্রভুর কাছে প্রার্থনা, যখন শরীরের শক্তি যাবে তখন যেন আর বাঁচতে না হয়। না হলে এই ছেলে আমার রোজগার করে খাওয়াবে, তাহলেই হয়েছিল। আমি ওই স্কুলের খরচের জন্য কোথায় গিয়েছি আর কোথায় না গিয়েছি। আরে না পড়িস তো তাই বল, পরিষ্কার করে রোজগার করে খাওয়ার বয়স হয়েছে? ফৌজের সাহেবকে ধরে একটা চাকরি জুটিয়ে দিই। অনিরুদ্ধ মুক্তের ছেলেটা হাওয়া গাড়ি মেরামত কারখানা মিস্ত্রির কাজ শিখেছে, তাই আর তুই শিখতে পারিস না? না হয় এখানেই দোকান দিয়ে বিজন উকিলের নাতির গোসাই থানের চায়ের দোকান চলছে কি না। মিলিটারি থাকতে চলবে আবার না তা নয়, স্কুলে কামাই করে
উনি চললেন তালছড়ি মিশনে। এই দেখ, একদম ভুলে গিয়েছি, জল এনে দিই, হাত পা ধো, যা হোক 4টি খেয়ে দিয়ে নাও। অ্যান্টনির কলা খাওয়ার বারণ নাকি? আজ ভালো কলা এনেছে মেস থেকে। কথাগুলো ঢোড়াই শেষ পর্যন্ত বোধহয় শোনেওনি। কয়েকটি কথার বালি পড়ে তার শরীরে আর মনের সব যন্ত্রণাগুলো বিকল হয়ে গিয়েছে। জুয়ার খেলায় সর্বশান্ত হয়ে গিয়েছিল সে। অবচেতনের মতো সে উঠোনের থেকে বেরিয়ে আসে। এই নিঃসীম রিক্ত জগৎটার মধ্যে পাখি না কি নামের যেন একটা অপরিচিত রাস্তা দিয়ে সে চলেছে। ঠিক অনুতাপ নয়, হতাশা, গ্লানি আর নিঃসঙ্গতায় আরও নিবিড়, আরও দুঃসহ করে তুলেছে। একেবারে একা সে আজ এই দুনিয়াতে। বুকের বোঝার চাপে তার দম বন্ধ হয়ে আসছে। আসমানের দিনের চাকা ঘোরানোর গোসাই পশ্চিমে ঝুঁকেছেন। তার কাজের কামাই নেই। নিচে সোনাইখানে গোসাই হাল ছেড়ে দিয়ে ভাট বনে উয়ে ঢিবি হয়ে গিয়েছেন। পশ্চিমে ধুলোর ঝড় জেদ ধরেছে, থামবে না বলে। ঝাপসা চোখের মধ্যে একটা আকৃতি ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। সর্বগ্রাসী শূন্যতার মধ্যে এই পথটা তবু পা রাখবার একটু শক্তি জমি সিধে চলে গিয়েছে কাছারি জেলখানা। আর কত দূরে? আর বেশি দূরে যেতে চায় না। জেলে সাগেরিয়া আছে, চিনিও মিষ্টি, গুঁড়ো মিষ্টি, তবু লোকে চিনিই চায়। আর চিনি না পেলে সব পুঁজি খোয়ারের পর তার মনে হয়েছে বহুদিন আগেই জমানো বাতায় গোজা পয়সার কথা। ঢোড়া চলেছে সারেন্ডার করতে এসডিও সাহেবের কাছে। একখোওয়ালা চেঁচায়, ও সোয়ারি, কাছারি 4 আনা, পাঞ্জাবি বাসওয়ালা চেহার কচহরি, শহর 3 আনা 3 আনা কচহরি। এসডিও সাহেব এজলাস থেকে উঠে গেলে আজ হয়তো জেলে নিয়ে যাবে না, থানা হাজতেই রেখে দেবে রাতটা। ঢোড়ায় বাসে চড়ে বসে। তাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে এসডিও সাহেবের কাছে। অ্যান্টনি মা হয়তো এখন বলছে, এটা কি রে, কম্বল জড়ানো লোকটা ফেলে গেল রামায়ণ, লোকটা তাহলে খ্রিস্টান নয়? তালঝুড়ি মিশন থেকে এসেছিল বলে আমি ভাবলুম বুঝি খ্রিস্টান, তাই এখনো না খেয়ে চলে গেল। আসবে খুনি বাজার থেকে খেয়ে এগুলো নিতে। ক্রান্তি দলের লোকেরা বলবে কংগ্রেস বড় নেতাদের সরকার ছাড়ছে বলে সুযোগ বুঝে সারেন্ডার করছে কায়ের এটা। বুড়ো এতবারই ঢাঙর থাকলে ফোকলাদাত হেসে বলতো, ঢোড়া সাপের জাত, যতই খাবলাক ছোবল মারুক তরপাক, এক মরলে যদি ওদের 20 দাঁত গজায়।